স্যার,
যা যা যা, এই ও পাগল হয়ে গেছে তোর নিকে। যা, ধরতে 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 মাজা মাজা মাজা।
এই এই, কি দিছস? তুই আমার কাছে কখন আসে না কাজ কর। সবাই খাতা কলম বের করি। আমার সাউন্ড ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা আমার কলিজার ভাই কলিজার বোর একটু কমেন্ট করে জানাবেন যে আমার সবকিছু ক্লিয়ারলি দেখতেছেন কি না। সবকিছু ক্লিয়ার থাকলে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা গতদিন আলোচনা করেছিলাম বাহুভেদে ত্রিভুজ, সব শেষ হয়ে গেছে। কারণ এত নিখুঁত ভাবে আলোচনা করতেছিলাম যাতে করে আমাদের কোনো জায়গায় কোনো গ্যাপ না থাকে। তো আমাদের আজকে ছোট্ট একটা জিনিস বাকি আছে, 5 মিনিটের আলোচনার পরে আমরা প্রশ্ন চালু চলে যাবো আজকে। সবাই আমরা হেডিং দেই, কোন বেঁধে ত্রিভুজ। কোন ভেদে ত্রিভুজ। তো কোন ভেদে ত্রিভুজের 1 নম্বরেই কি চলে আসবে বলেন? সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো সূক্ষ্মকোণী ত্রিভুজ কাকে বলে বলেন? যে ত্রিভুজের প্রতিটা কোণই কি কোণ হবে? 90 ডিগ্রি হবে।
যে ত্রিভুজের প্রত্যেক কোণ সূক্ষ্মকোণ তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। তাকে সূক্ষ্মকোণী ত্রিভুজ বলে। আগের ক্লাস গ্রুপে দেওয়া আছে সুন্দর করে। ত্রিভুজের উপর আগে আমাদের 2টা ক্লাস হয়ে গেছে, আজকেরটা সহ 3টা ক্লাস হচ্ছে। এবার আসেন, এখান থেকে আরো একটা প্রশ্ন আসে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। কিরকম? আপনাকে বলা হয় যে একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে, যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে এর বহিস্থ কোণগুলোর সমষ্টি কি হয়? দেখেন, ধরেন আপনি এই বাহুটাকে বর্ধিত করলেন, বলেন এই বাহুটাকে বর্ধিত করলে বাহিরে একটা স্থূলকোণ পাচ্ছি কিনা বলেন? এখানেও বাহিরে একটা কি পাচ্ছি? স্থূলকোণ পাচ্ছি। তো একটা সূক্ষ্মকোণী ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে বাহিরে দুটো স্থূলকোণ পাওয়া যায়। বাহিরে দুটো কি পাওয়া যায়? স্থূলকোণ পাওয়া যায়। এটা একটা প্রশ্ন। আবার এই প্রশ্নটা অন্যভাবে দেওয়া থাকে, আপনাকে বলা থাকে একটি সূক্ষ্মকোণী ত্রিভুজের একটি বাহুকে বর্ধিত করলে, একটি বাহুকে বর্ধিত করলে তাদের বহিস্থ কোণগুলোর সমষ্টি কি হয়? বহিস্থ কোণগুলোর সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর হয়। দুই সমকোণ অপেক্ষা কি হয়? বৃহত্তর হয়। তাহলে এখানে আমরা লিখবো যে এর যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে এর যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে বহিস্থ কোণের সমষ্টি বহিস্থ কোণের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর এবং দুই সরল কোণ অপেক্ষা ক্ষুদ্রতর হয়। দুই সরল কোণ অপেক্ষা ক্ষুদ্রতর হয়। যেমন দেখেন, এটাকে যদি আমরা টান দেই তাহলে পুরাটা মিলে একটা কি সরল কোণ, কিন্তু আমার তো বহিস্থ কোণটা পুরাটা সরল কোণ হইলো না, সরল কোণ অপেক্ষা ছোট হইলো। তাহলে দুই সরল কোণ থেকে ছোট, দুই সরল কোণ থেকে ছোট, মনে থাকবে? ওকে। তাহলে আমরা দুইটা বৈশিষ্ট্য জানলাম, যে ত্রিভুজের প্রত্যেক কোণ সূক্ষ্মকোণ তাকে আমরা কি কোণ বলবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। কি কোণী ত্রিভুজ বলবো? সূক্ষ্মকোণী ত্রিভুজ বলবো। এখন এখান থেকে আমার বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন আসবে। বিভিন্ন প্যাটার্নের প্রশ্ন কিভাবে আসবে দেখেন। ধরেন, একটু মনোযোগ দেন, ধরেন এটা একটা ত্রিভুজ। এই ত্রিভুজে এরা যে কাহিনীটা করবে, আমরা কোণের অনুপাত দিলাম। ধরেন এটা এ, এটা বি, এটা সি। একটা এ, একটা বি, একটা কি সি। আমি বললাম এদের কোণের অনুপাত, কোণের অনুপাত, কোণের অনুপাত 2:3:4 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? কোন ধরনের ত্রিভুজ একটু লিখে নেই। ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? তাহলে এইভাবে আমাদের কোণের অনুপাত দেওয়া থাকবে 3টা। এই 3টা কোণের অনুপাত দিয়ে আমাকে ত্রিভুজটাকে অবজারভেশন করে দেখতে হবে যে আমার আসলে এই ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ। যখনই আপনি দেখবেন এরকম 3টা কোণের অনুপাত দেওয়া থাকবে, তখন আপনার যে কাজ সেটা হচ্ছে 3টা কোণের অনুপাতকে
আপনি যোগ করে দিবেন। ধরি কোণ, কোণ কি এক্স, তাহলে সূক্ষ্ম কোণটা 2x, এরপরে কোণটা 3x, এরপরে কোণটা কি, তিনটা কোণকে এভাবে যোগ করে দিয়ে তিন কোণের যোগফল ইকুয়াল কত ডিগ্রি বলেন? পরে আসছে না আমরা, ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। এবার যোগ করলে কত হয় বলেন? কত হয়? 9x। 4 আর 3 কত? 7 আর 2 9x। 180। তাহলে এক্স ইকুয়াল 180/9। কত ডিগ্রি পাইলাম? 20 ডিগ্রি পাইলাম। তাইলে অতএব 2x ইকুয়াল 2 × 20। 20 কত? 40 ডিগ্রি। 3x ইকুয়াল 3 × 20। 3×20 = 60। 4x ইকুয়াল 4 × 20। 4×20 কত? 80। বলেন তো এখানে কি প্রতিটা কোণ সূক্ষ্মকোণ পাইছি না? তাহলে উত্তর কি হবে বলেন? ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? সূক্ষ্মকোণী ত্রিভুজ। কি কোণী ত্রিভুজ? সূক্ষ্মকোণী ত্রিভুজ। যদি কোনো কারণে কোনো একটা কোণের মান 90 ডিগ্রি হইতো, তাইলে কি কোণী ত্রিভুজ হয়ে যেত বলেন তো? সমকোণী ত্রিভুজ হয়ে যেত। কি কোণী? কোনো একটা কোণের মান যদি 90 ডিগ্রি অপেক্ষা বড় হয়ে 110 ডিগ্রি হয়ে যেত, তাইলে সেটা কি কোণী ত্রিভুজ হয়ে যেত? স্থূলকোণী ত্রিভুজ হয়ে যেত। কি কোণী ত্রিভুজ হয়ে যেত? স্থূলকোণী ত্রিভুজ হয়ে যেত। কথা কি বুঝতে পারছি? আচ্ছা, ওকে। এই আমরা এতটুকু সবাই ক্লিয়ার কিনা? আমরা একটু এনশিওর করবো আমার কলিজার ভাই, কলিজার বোন। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন পড়াইলাম। ত্রিভুজ থেকে আমার এই প্রশ্নটা সবচেয়ে বেশি রিপিট করে। এই টাইপের প্রশ্নগুলো ত্রিভুজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার কোণের অনুপাত দেওয়া থাকে। কিসের অনুপাত দেওয়া থাকে? কোণের অনুপাত দেওয়া থাকে। যদি আমার কখনো কোণের অনুপাত দেওয়া থাকে, তাহলে সবগুলো কোণের অনুপাতের যোগফল ইকুয়াল কোণের সমষ্টি। তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। এখান থেকে আমি এক্স এর মান বের করব, এরপর প্রতিটা কোণের মান কত এটা দেখব। যদি প্রতিটা কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা ছোট পাই, তাহলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। যদি কোনো কোণের মান 90 ডিগ্রি হয় ফিক্স, তাহলে বুঝে যাবো একটা কোণের মান 90 মানে সেটা সমকোণী ত্রিভুজ। আর কোন ত্রিভুজে যদি দেখি একটা কোণের মান 90 ডিগ্রি অপেক্ষা বড়, তাহলে সেটা স্থূলকোণী ত্রিভুজ। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? এবার দেখেন 2 নম্বরে। 2 নম্বরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণী ত্রিভুজ। কি কোণী ত্রিভুজ? স্থূলকোণী ত্রিভুজ। তা আমরা যদি স্থূলকোণী ত্রিভুজের দিকে একটু লক্ষ্য করি, আমরা জানি যে ত্রিভুজের একটা কোণ স্থূল কোণ। একটা কোণ কি কোণ? স্থূলকোণ। এ বি সি একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের এই যে থেটা কোণটা, এই কোণটা কি 90 ডিগ্রি অপেক্ষা বড়? 90 ডিগ্রি অপেক্ষা বড়। তাহলে যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড়, তাকে কি বলে? স্থূলকোণী ত্রিভুজের। এখান থেকে প্রশ্ন আসে, বলেন স্থূলকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সংখ্যা কয়টি? 2টি। স্থূলকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের সংখ্যা কয়টি? 2টি। কয়টি? 2টি। এখান থেকে আরো একটা ক্রিটিক্যাল প্রশ্ন আসে, একটু লিখে দেই, মনে থাকবে না। দেখেন, সবাই লেখেন স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা 1টি। স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ সংখ্যা 1টি। স্থূলকোণ সংখ্যা কয়টি? 1টি। স্থূলকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ সংখ্যা কয়টি? সূক্ষ্মকোণ সংখ্যা 2টি। এবার একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, আমরা যেটা বারবার ভুল করি। খুব মনোযোগ দেন, আর ভুল হবে না। আপনাকে বলবে স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ সংলগ্ন একটি বাহুকে, স্থূলকোণ সংলগ্ন একটি বাহুকে বর্ধিত করলে কোণগুলো কি কোণ হয়? একটা সূক্ষ্মকোণ হয়
আর একটা স্থূলকোণ হয়। কিন্তু ঝোঁকের মাথায় আমরা ওটা অনেকেই বুঝি না। এর আগে তো পড়ে আসছি সব স্থূলকোণ, সব কি কোণ। কিন্তু একটা, যে বেটার মধ্যে দেখবেন ভেতরে স্থূলকোণ তার বাইরে 100% সূক্ষ্মকোণ হবে। আর যার ভেতরে সূক্ষ্মকোণ তার বাইরে কি হবে? স্থূলকোণ হবে। যেমন দেখেন, আপনি যখন এই বাহুটাকেই বর্ধিত করবেন, ধরেন আমরা এই বাহুটাকে বর্ধিত করতে যাচ্ছি, এই বাহুটাকে যদি আমরা বর্ধিত করতে চাই, কি ঘটনা ঘটলো দেখেন তো। এই জায়গার মধ্যে আপনি একটা কোণ পাইলেন যেটাকে আপনি স্থূলকোণ বলতেছেন, আর এই জায়গার মধ্যে একটা কোণ পাইলেন, ভেতরে স্থূলকোণ তৈরি হওয়ার কারণে বাইরে কিন্তু গিয়ে সূক্ষ্মকোণ তৈরি হলো। বাইরে গিয়ে কি কোণ তৈরি হলো? সূক্ষ্মকোণ তৈরি হলো। তাইলে আমরা এখান থেকে আরো একটা বৈশিষ্ট্য লিখতে পারলাম, যে স্থূলকোণী ত্রিভুজের, লেখে নেই, স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ সংলগ্ন কোন বাহুকে বর্ধিত করলে, কোন বাহুকে বর্ধিত করলে একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পাওয়া যায়। স্থূলকোণ পাওয়া যায়, স্থূলকোণ পাওয়া যায়। এবার আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা এখানে শিখব, যেটাও আমাদের একটু ইনায় বিনায় পেঁচায় আসে, ইনায় বিনায় পেঁচায় আসে। হ্যাঁ, কেমনে? ঝোঁকের মাথায় কোপ, ঝোঁকের মাথায় আমরা ভুল করে ফেলি। এবার যে প্রশ্নটা দিব, আমি বললাম না যে জানা জিনিসগুলো আমরা সবচেয়ে বেশি ভুল করি, মানে জানা জিনিস চমলক্ষ টাইপের ভুল হয়ে যায়। আর চমলক্ষ টাইপের ভুল হওয়ার পর বাসায় এসে লুঙ্গি ড্রেস দেওয়ার পর কিছুক্ষণ পরে মনটা খারাপ হয়ে যায়। আরে রে, কি করলাম শালা, অল্পের জন্য কপালটা পুড়লাম। কারণ একটা প্রশ্ন ভুল মানে জব নাই। এই জন্য কপাল পরা যাতে আমরা না হই। বুঝতে পারছি? দেখেন কিভাবে প্রশ্নটা আসে। প্রশ্নটা আসে, একটু ব্যাখ্যা করেই দিই এখন। 4 নাম্বার প্রশ্ন, দেখেন তো, এই যে স্থূলকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ দুইটার যোগফল সমান কি? এক সমকোণ অপেক্ষা বৃহত্তর, এক সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর, এক সমকোণের সমান। দেখছেন কতক্ষণ সময় নিচ্ছেন? এক সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর। কারণ এক বেটায় যদি স্থূলকোণ হয়, ও 90 ডিগ্রি থেকে বেশি কোণ অলরেডি নিয়ে নিছে না? নিছে কিনা বলেন? এই বেটা 90 ডিগ্রি কোণ থেকে বেশি কোণ নিয়ে নেওয়ার কারণে বাকি দুইটার মধ্যে অটো 90 থেকে কম আছে। দেখছেন সেন্স? এটা একটা প্রশ্ন। তাইলে আবারও বলতেছি, যে এটা একটা স্থূলকোণ, এটা একটা কি কোণ? স্থূলকোণ হওয়ার কারণে এটা 90 ডিগ্রি অপেক্ষা বড় হয়ে গেছে। তাহলে একটা কোণ, আমরা যখন একটা সমকোণ দেখি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটা 90 ডিগ্রি হয়, আর এই দুইটা যোগ করে হয় 90। কিন্তু আমি তো অলরেডি 90 থেকে বড় কোণ নিয়ে নিছি। তাহলে এই দুইটা কোণ মিলায় আর কখনো আমি 90-এর সমান কোণ পাবো না, বরং 90 থেকে কম কোণ পাবো, 90 থেকে ছোট কোণ পাবো। তাহলে এখানে প্রশ্নটা আসে, স্থূলকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের যোগফল, সূক্ষ্মকোণদ্বয়ের যোগফল ইকুয়াল কি? তাহলে এখানে আমরা বুঝলাম এর সূক্ষ্মকোণদ্বয়ের যোগফল এক সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর। এর সূক্ষ্ম কোণদ্বয়ের যোগফল, এর সূক্ষ্মকোণদ্বয়ের যোগফল এক সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর, এক সমকোণ অপেক্ষা ক্ষুদ্রতর। দেখেন, তাৎক্ষণিক যদি আমরা পরীক্ষার হলে এটা দেখতাম, মাথা কিন্তু ওইভাবে কাজ করতো না, ইনস্ট্যান্ট মাথা ওইভাবে কাজ করতো না। কিন্তু এখন জিনিসটা আমরা বুঝতে পারলাম। হ্যাঁ, ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ম্যাথ হচ্ছে, ম্যাথ প্র্যাকটিসের মধ্যে রাখতে হবে। ম্যাথকে প্র্যাকটিসের মধ্যে রাখলেই হয়ে যাবে। ঠিক আছে?
কারণ মাথার কখন আপনার মাথায় থাকবে না বলেন? যখন আপনি ম্যাথকে প্র্যাকটিস করবেন না। তো এখানে খুবই একটা সিম্পল জিনিস বুঝলাম আমরা। আমরা যদি এই সূক্ষ্মকোণ দুইটারে যোগ করি, তাহলে এই দুইটার যোগফল আমার 90 ডিগ্রি অপেক্ষা কি হইতে হবে? কম হইতে হবে। কারণ অলরেডি আমি একটা কোণ 90 ডিগ্রি অপেক্ষা বেশি নিছি, একটা কোণ 90 ডিগ্রি অপেক্ষা বেশি নিয়ে নিছি, একটা কোণ 90 ডিগ্রি অপেক্ষা কি নিয়ে নিছি? বেশি নিয়ে নিছি। তাহলে একটা স্থূলকোণ নিয়ে নিছি। ভাই কোন একটা ত্রিভুজে একটা কোণ স্থূলকোণ হয়েছে মানে বাকি দুইটারে যোগ কইরাও আমি আর স্থূলকোণ পাবো না, স্থূলকোণ অপেক্ষা ক্ষুদ্রতর পাবো। স্থূলকোণ অপেক্ষা কি পাবো? ক্ষুদ্রতর পাবো। তার মানে সমকোণ থেকেও কি পাবো? ক্ষুদ্রতর পাবো। শুধু স্থূলকোণই না, সমকোণও হবে না। তাইলে এই কোণটা স্থূলকোণ হওয়ার কারণে এর ভেতরে বাকি দুইটা সূক্ষ্মকোণের যোগ করলে এই দুইটা কোণের যোগফল অর্থাৎ θ1 প্লাস θ2, এদের যোগফলটা কি হয়? 90 ডিগ্রি অপেক্ষা কি হয়? ক্ষুদ্রতর হয়। 90 ডিগ্রি অপেক্ষা ক্ষুদ্রতর হয়। ক্লিয়ার? আচ্ছা, 3 নাম্বার বোঝেন নাই? স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণ সংলগ্ন বাহুকে যদি আপনি বর্ধিত করেন, এই দেখেন স্থূলকোণ সংলগ্ন বাহু এই যে একটা, এই বাহুটাকে বর্ধিত করলেন। বর্ধিত করলে বাহিরে একটা কি পাবেন? বহিস্থকোণ একটা পাবেন হচ্ছে স্থূলকোণ, আর একটা বহিস্থকোণ পাচ্ছেন, এটা কি কোণ? সূক্ষ্মকোণ। এটা কি কোণ? সূক্ষ্মকোণ। এই যে বাহুটাকে বর্ধিত করলেন, বর্ধিত করার ফলে এখানে পাইলেন সূক্ষ্মকোণ। আর এই বাহুটাকে বর্ধিত করলেন, বর্ধিত করার ফলে এখানে পাইলেন কি? স্থূলকোণ। কে কোণ পাইলেন? স্থূলকোণ পাইলেন। বুঝলাম না, এত সুন্দর করে বোঝানোর পর এক দুইটা কয়, মাথার উপর দিয়ে যায়। আর কি রোজা লাগছে নাকি? হ্যাঁ, এই তোমাকে আমি যত নিখুঁত ব্যাখ্যা করতেছি এরপরও তোমরা বলতেছো এক দুইজন স্যার মাথার উপর দিয়ে যায়। কারণ তা আমারই মাথার উপর দিয়ে চলে যাওয়া লাগতেছে মনে হয়। তাহলে কি স্পিড বানাতে দৌড়াবো নাকি? কত সুন্দর করে চিত্রের মধ্যে ভিঙ্গা ভাঙ্গা 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 দেখাইতেছে, তাও করে মাথার উপর দিয়ে যায়। তাহলে আর কত স্লো পড়াবো? এমনি 3টা ক্লাস, 2টা ক্লাসে তাই কটা হয়ে গেছে? 3টা। অলরেডি সোহাগ সাহেব হেডিং দিছিল কি? চতুর্ভুজ। আইসা হারে কই আবার রাগ দেখাইলাম যে বেটা আমার তো ত্রিভুজই শেষ হয় নাই, তুই আবার চতুর্ভুজে গেলি কোত্থেকা? হ্যাঁ, ওকে। আসলেই রোজা ধরছে। এর থেকে স্লোলি কখনোই বোঝানো সম্ভব না। বুঝতে পারছি? যারা প্রথম ক্লাসগুলো করেন নাই তাদের ক্ষেত্রে হয়তোবা কিছু কিছু জায়গায় বুঝতে অসুবিধা হবে। প্রথম ক্লাসগুলো করতে হবে। লাস্ট ওয়ান কোন সময় আমরা হেডিং দিব সমকোণী ত্রিভুজ, এরপরে আমরা প্রশ্নে চলে যাব। সমকোণী ত্রিভুজ, খুব মনোযোগ দেই। এই সমকোণী ত্রিভুজে আমরা কিভাবে জিনিসগুলোকে একটু দেখার চেষ্টা করব। তো আমরা সবাই জানি যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এ বি সি। তো এটার 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে সমকোণী ত্রিভুজের একটি কোণ, কি কোণ বলেন? একটি কোণ সমকোণ। তাহলে এই যে সমকোণী ত্রিভুজের এই যে কোণটা আমরা দেখতেছি থেটা, এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি, সমকোণ বা 90 ডিগ্রি। আর 2 নাম্বার বৈশিষ্ট্যটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা দিয়ে আমাদের প্রশ্ন আসে। সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত যে দুইটা ক্ষুদ্রতর কোণ থাকে সূক্ষ্মকোণ, তাহলে সমকোণী ত্রিভুজে কয়টি সূক্ষ্মকোণ থাকে? সমকোণী ত্রিভুজের 2টি সূক্ষ্মকোণ থাকে এবং 2টি সূক্ষ্মকোণের সমষ্টি, 2টি সূক্ষ্মকোণের সমষ্টি এক সমকোণের সমান হয়। সমষ্টি এক সমকোণের সমান হয়। এটা অনেকে আমরা বুঝছি না বুঝি নাই? সিম্পল। কেন? ভাই আমার যদি একটা কোণ সমকোণ হয়, অলরেডি একজন 90 ডিগ্রি দখল করে নিছে, তাহলে 3 কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি থেকে 90 যদি মাইনাস করি,
তাহলে বাকি থাকে আর কত? তাহলে এই দুই কোণের যোগফল মিলে 90 হবে। এই জন্যই আমরা বললাম যে সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের সমষ্টি এক সমকোণের কি হয়? সমান হয়। এক সমকোণের সমান হয়। বুঝতে পারছি? এবার এখান থেকে একটা প্রশ্ন আসে, বাকি বৈশিষ্ট্যগুলো আর লিখে দিব না, এখানে জাস্ট এখন কিছু কিছু জিনিস আপনাদেরকে বলে দিয়ে আমি সামনে আগাবো। দেখেন, সমকোণী ত্রিভুজ কোনটা হবে বাহু দেখে গত ক্লাসে শিখাইছিলাম না? 3n 4n 5n, এই 3n 4n 5n এর উপর ডিপেন্ড করে যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কি না। অথবা ছোট ছোট বাহু থাকলে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সমকোণী ত্রিভুজের এইটার নাম কি? অতিভুজ। এটার নাম কি? আর এটার নাম কি? লম্ব। আমরা এটাও শিখছিলাম গত ক্লাসে যে সমকোণী ত্রিভুজে অতিভুজ স্কয়ার ইকুয়াল কি বলেন? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। পিথাগোরাসের উপপাদ্যটা আমাদের সবার মনে আছে। আচ্ছা, এখানে যদি এবার প্রশ্ন করে আপনারে, সমকোণের বিপরীত বাহুটাকে বর্ধিত করলে বাহিরের কোণ দুটি কি কোণ হয়? স্থূলকোণ হয়। সমকোণ সংলগ্ন যে কোনো একটি বাহুকে বর্ধিত করলে বাহিরের কোণগুলো কি কোণ হয়? হ্যাঁ, একটা সমকোণ একটা। তাহলে মাথার সেন্স ঠিক রাখবেন যে প্রশ্ন কি করছে। এগুলোও আসে, এই সহজ প্রশ্নগুলো আসে, ভাইবেন না যেগুলো প্রশ্ন না, এগুলোও প্রশ্ন। কথা বুঝতে পারছি? চিত্রের সাপেক্ষে যত ধরনের স্টাইল করা যায় প্রত্যেকটা স্টাইলই এক একটা প্রশ্ন। তাহলে আমাকে প্রশ্ন করতে পারে সমকোণ সংলগ্ন একটি বাহুকে বর্ধিত করলে এদের বহিস্থ কোণগুলো কি হয়? একটা স্থূলকোণ, একটা কি সমকোণ। একটা স্থূলকোণ আর সূক্ষ্মকোণ সংলগ্ন বৃহত্তর বাহুকে বর্ধিত করলে বাহিরের কোণগুলো কি কোণ পাওয়া যায়? স্থূলকোণ পাওয়া যায়। কি কোণ পাওয়া যায়? স্থূলকোণ পাওয়া যায়। কি কোণ পাওয়া যায়? স্থূলকোণ। ওকে। কি সরল কোণ লিখেছিলাম? কোথায় সরল কোণ লিখছি? দুই কোণের সমষ্টি সরল কোণ হয়। সরল কোণ তো 180 ডিগ্রি। তিন কোণ মিলায় হয় 180 ডিগ্রি। তিন কোণ মিলায় কত ডিগ্রি? 180 ডিগ্রি। তো তিন কোণ মিলায় যদি আমার 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি থেকে এই একটা সমকোণ 90 ডিগ্রি মাইনাস করলে থাকে আরো কত ডিগ্রি? এই দুটার যোগফল মিলে 90 ডিগ্রি। এই দুটার যোগফল মিলে 90 ডিগ্রি। ক্লিয়ার? এই বুঝতে পারছি? প্রিয়াঙ্কা দাস, ক্লিয়ার ক্লিয়ার? বলো বুঝতে পারছি কিনা? সামনে আগাবো। দেখো, এখান থেকে একটা প্রশ্ন দেই তোমারে। প্রশ্নটা ঠিক এভাবে আসবে, তোমাকে বলবে একটি ত্রিভুজের তিন কোণের অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ? এটা তোমার প্রশ্ন। এখন ওই যে আগের স্টাইল, বলো কোণের অনুপাত দেওয়া থাকলে কি করতে হয়? সবগুলো যোগ করে দিতে হয়। তো সবগুলো যোগ করে দিলে স্থূলকোণের বৈশিষ্ট্যে সরল কোণ লিখেছিলেন। আরে স্থূলকোণের বৈশিষ্ট্যে আমি বলছিলাম যে একটা স্থূলকোণী ত্রিভুজে যদি তুমি সূক্ষ্মকোণটারে এটারে যদি বর্ধিত করো, বর্ধিত করলে বাইরে যে কোণগুলো পাবা এটা এক সরলকোণ থেকে ছোট পাবা। এক সরলকোণ থেকে কি পাবা? আর দুই সমকোণ থেকে কি পাবা? মানে দুই সরলকোণ থেকে ছোট পাবা, এক এক সম দুই সমকোণ থেকে কি পাবা? বড় পাবা। কারণ এগুলো তো স্থূলকোণ, এগুলো কি কোণ? স্থূলকোণের বৈশিষ্ট্য কি? দুই সমকোণ অপেক্ষা বড় হবে আর দুই সরলকোণ অপেক্ষা কি হবে? ছোট হবে। তারতম্য তো বুঝাই দিছি। আচ্ছা দেখো, এই জায়গায় তাহলে আমরা আবারও তিনটা কোণের যোগফল 3x + 4x + 5x
ইকুয়াল কত ডিগ্রি? 180 ডিগ্রি। কত ডিগ্রি? 180 ডিগ্রি। সব যোগ করি, যোগ করলে কত হয়? 12x ইকুয়াল কত? 180। এক্স ইকুয়াল 180/12 কত হয়? 15 ডিগ্রি। কারণ 15 আর 12 গুণ করলে কত হয়? 180 ডিগ্রি। তাইলে অতএব আমার অনুপাতে 3x, 3 × x এর মান 15, 3 × 15 কত? 45। 4x, 4 × 15 সমান কত? 5x, 5 × 15 সমান কত? কত? 75। তাহলে এখানে 75। তাইলে দেখো এই ত্রিভুজটার ক্ষেত্রেও কিন্তু আমরা কোনো কোণ কি পাই নাই? সমকোণ পাই নাই। যদি আমি 3x/2 দিতাম তাইলে হইতো। কথা বুঝতে পারছি? তার মানে কোণগুলোর মান এমন ভাবে দেওয়া থাকবে যাতে করে সবগুলো কোণের যোগ করার পর আবার এই কোণের মানটাকে গুণ করলে কি পাওয়া যায়? 90 ডিগ্রি পাওয়া যায়। কত ডিগ্রি পাওয়া যায়? 90 ডিগ্রি পাওয়া যায়। আমি কি কথা বুঝতে পারছি? তাহলে এখন এই জায়গায় যেহেতু আমাদের কোনো সমকোণ আসে নাই, তাহলে এটা কোন ধরনের ত্রিভুজ বলেন? সূক্ষ্মকোণী ত্রিভুজ। কি কোণী ত্রিভুজ? আবারও কিন্তু আমি সূক্ষ্মকোণী ত্রিভুজ পেলাম, এখনো কিন্তু আমি সমকোণী ত্রিভুজ পাই নাই। তাহলে সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্যগুলো আমরা পাবো যখন প্রশ্নে চলে যাব, তখন ওখানে অনুপাত দেওয়া আছে মিলায়া। কথা বুঝতে পারছি? এখন এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে আমাদের। প্রশ্নটা এটা, আমাকে বলবে একটি, সবাই লিখবো, সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য, সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতর কোণটির মান কত? ক্ষুদ্রতর কোণটির মান কত? ক্ষুদ্রতর কোণটির মান কত? তাহলে আমাকে প্রশ্ন করছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য। তাহলে এই হচ্ছে আমার সমকোণী ত্রিভুজ। ভাই এই সমকোণী ত্রিভুজের একটা কোণ তো অলরেডি কত ডিগ্রি? তাহলে ধরি একটা সূক্ষ্মকোণ এক্স, আর যেহেতু পার্থক্য 6 ডিগ্রি, তাহলে আরেকটা সূক্ষ্মকোণ কি হবে? x - 6। তাহলে আবারও বলতেছি, যখন আমাকে বলবে সূক্ষ্মকোণদ্বয়ের পার্থক্য 6, 12, 10, তো ওখানে আমি ধরে নিব যে ধরি একটি সূক্ষ্মকোণ কত ডিগ্রি? x ডিগ্রি। আর যত ডিগ্রি পার্থক্য বলবে এক্স থেকে মাইনাস আরেকটা সূক্ষ্মকোণ। এখন এক্স আর x - 6 আমরা যদি যোগ করি, এটার যোগফল মিলে আমার কত ডিগ্রি হবে? কেন 90 ডিগ্রি বলেন তো? কারণ এই দুইটার যোগফল মিলে 90 ডিগ্রি, একটু আগে শিখে আসলাম। কারণ সমকোণী ত্রিভুজের একটা কোণ সমকোণ হলে বাকি দুইটা সূক্ষ্মকোণের যোগফল মিলে কত ডিগ্রি? তাহলে একটা কোণ এক্স আর একটা কোণ x - 6। তাহলে এখানে এক্স এক্স যোগ করলে কত? 2x। -6টা অবশ্যই গিয়ে কত হয়ে গেল? 96। তাহলে x = 96/2 কাটেন, 48 ডিগ্রি। বলেন এই 48 ডিগ্রি কার মান আসলো? বড়টার মান। তো আমাকে ক্ষুদ্রটার মান বের করতে বলছে, ক্ষুদ্রটার মান x - 6। তাহলে 48 - 6 ইকুয়াল কত বলেন? 42। তাহলে ক্ষুদ্রতর কোণটার মান কত বলেন? 42 ডিগ্রি। কঠিন ছিল? তাহলে এভাবে সমকোণী ত্রিভুজ থেকে কিন্তু আমাকে প্রশ্ন করবে। পারবো না? পারা যাবে ইনশাল্লাহ? ওকে। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আমাদেরকে পারতে হবে। এমন কোনো প্যাটার্ন নাই, এমন কোনো পার্ট নাই যেটা আমি স্কিপ করে চলে যাচ্ছি। তারপর প্রতিটা পার্ট কোনো না কোনো ভাবে আমাদের টাচ আপে আসতেছে। বুঝতে পারছি? প্রশ্ন সলভ করতে গিয়ে আমরা অনেক মজা পাবো। দেখবো যে আমরা আসলে অনেক দ্রুত গতিতে খুব কম সময়ের মধ্যে প্রশ্নগুলোকে অ্যান্সার করতে পারবো। আচ্ছা, তো আমরা এই জিনিসগুলো বুঝতে পারলাম। আশা করা যায় যে আমরা এখানে এই টাইপের কোশ্চেন গুলো রাইট করতে পারবো। পারবো কিনা বলেন?
এরপরে আমাদের আরেকটা প্রশ্ন দিয়ে একটু শেষ করি। আমরা তো শিখে আসছি সমকোণী ত্রিভুজের যদি আমাকে ক্ষেত্রফল বের করতে বলে, ত্রিভুজের ক্ষেত্রফল, এই সমকোণটা তৈরি হয় একটা আয়তক্ষেত্রকে অর্ধেক করে, এই জন্য হাফ ইন্টু কি ভূমি গুণন উচ্চতা। তা কোনো প্রশ্নে যদি আমার ভূমির মান দেওয়া থাকে, উচ্চতার মান দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল বের করতে পারবো না? পারবো কিনা বলেন? এখানে কি দেওয়ার দরকার আছে? তাও একটা প্রশ্ন দেই। লেখেন, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল 100 বর্গমিটার। 100 বর্গমিটার এবং এর ভূমি 20 মিটার হলে এর উচ্চতা কত? তাহলে প্রশ্নে এবার ক্ষেত্রফল দেওয়া আর ভূমি দেওয়া, উচ্চতা বের করতে পারবো না? বলেন ক্ষেত্রফল কত দেওয়া? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ভূমির মান কত দেওয়া? গুণন কার মান বের করতে বলছে? কাটেন। এই 10টা কোথায় চলে আসবে? ভাগ 10 ইকুয়াল উচ্চতা। তাহলে উচ্চতার মান কত পাইলাম? কারণ কাটলে কত হয়? 10 হয়। কঠিন? এখানে কিন্তু প্রশ্ন ওইভাবে কঠিন করে না। বুঝতে পারছি? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে পরিসীমা দিয়ে মান বের করা শিখেছিলাম না? অনেক কঠিন একটা প্রশ্ন শিখেছিলাম। ওই প্রশ্নগুলো এখন আমরা পাবো। ঠিক আছে, ঠিক আছে, ক্লিয়ার? ওকে স্যার, প্রাইমারি থেকে লিখিত হবে না প্রিলি হবে? দুইটাই হবে, দুই স্টাইলই করবেন। আচ্ছা, একজন বললেন যে স্যার আবার বোঝান, আবার বোঝাচ্ছি। দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে 100, এই যে 100। অর্থাৎ আমি সূত্রটা লিখি নাই, তুমি পারলে সূত্রটা লেখো। ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা, এরপরে মান বসাও। দেখো, ক্ষেত্রফলের মান 100 বসাইলাম, হাফের জায়গায় হাফ বসাইলাম, ভূমির জায়গায় 20 বসাইলাম, গুণন উচ্চতা। 2 একে 2, 20 রে কাটলে এখানে হয় 10। এই 10টা এখানে গুণ অবস্থায় থাকার কারণে এবার শেষ হয়ে গেল ভাগ। তাহলে উচ্চতার মান 10 দ্বারা 100 রে কাটাকাটি করলে হয় 10। তাহলে উচ্চতা হচ্ছে 10। উচ্চতা কি? 10। ক্লিয়ার? ওকে। ছোট সময়ের অঙ্ক এগুলো, হ্যাঁ, এই ছোট সময়ের অঙ্ক তো পারো না তোমরা। হ্যাঁ, তাও বলে বুঝো না। লাস্ট কত নাম্বার টাইপ পর্যন্ত ছিলাম আমরা? কোন টাইপ ছিল? লাস্ট ওয়ান টাইপ, সর্বসম ত্রিভুজ এবং সদৃশকোণী ত্রিভুজ। তাইলে তো স্কিপ করাই যায়, স্কিপ কেন করবো? তাহলে এই দুইটা জিনিস আমরা একটু জেনে নেই, হ্যাঁ। সবাই আমরা একটু হেডিং দেই, সর্বসম ত্রিভুজ এবং সদৃশকোণী ত্রিভুজ। আমি একটা বৈশিষ্ট্য দিয়ে এই দুটো মনে রাখার কৌশল বলে দিচ্ছি। সদৃশকোণী ত্রিভুজ এবং সর্বসম ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজ এবং কি সর্বসম ত্রিভুজ। তাহলে স্কুল পর্যায়ে 2 এ পরীক্ষা দিব, কোনো সমস্যা নাই, তোমার প্রিলিতে আসবে তো। ওই যাহা প্রাইমারি তাহাই নিবন্ধন, তাহাই 10 থেকে 20 গ্রেড। পড়াশোনা করো, পড়াশোনা করো। আচ্ছা, তাহলে আমরা এই সর্বসম ত্রিভুজ বলতে আসলে কি বুঝি শোনেন, আর সদৃশকোণী ত্রিভুজ বলতে আমরা কাকে বুঝি?
একটা বৈশিষ্ট্য দিয়ে বাকি সব মনে রাখবেন। ধরেন এখানে একটা ত্রিভুজ আছে, এই ত্রিভুজের যদি আপনি তিনটা কোণকে অপর ত্রিভুজের তিন কোণের সমান করেন, কোণই ত্রিভুজ, সদৃশ মানে সমান দৃশ্য কোণ, সমান দৃশ্যের তিনটা কোণ দিয়ে যদি আপনি ত্রিভুজ আরেকটা আঁকেন, তখন সেটা কি কোণী ত্রিভুজ হবে? সদৃশ কোণী ত্রিভুজ হবে। তাহলে সদৃশ কোণী ত্রিভুজের সবচাইতে বড় বৈশিষ্ট্য কি বলেন? একটি ত্রিভুজের তিন কোণ, হ্যাঁ, একটি ত্রিভুজের তিন কোণ অপর ত্রিভুজের তিন কোণের সমান। অপর ত্রিভুজের তিন কোণের সমান হলে তাকে সদৃশকোণী ত্রিভুজ বলে। সদৃশকোণী ত্রিভুজ বলে। এই একটা বৈশিষ্ট্য লিখে নেন, সর্বসমটা আপনার অলরেডি হয়ে গেছে। কেন হয়ে গেছে? প্রতিটা জব পরীক্ষায় প্রশ্ন আসে, নিচের কোণটি সর্বসম ত্রিভুজের বৈশিষ্ট্য নয়। নিচের কোণটি সর্বসম ত্রিভুজের বৈশিষ্ট্য নয়, মনে রাখবেন। নিচের কোণটি সর্বসম ত্রিভুজের বৈশিষ্ট্য নয়, একটি ত্রিভুজের তিন কোণ অপর ত্রিভুজের তিন কোণের সমান, এটাই সর্বসম ত্রিভুজের বৈশিষ্ট্য নয়। এটাই সর্বসম ত্রিভুজের বৈশিষ্ট্য নয়। তাহলে বৈশিষ্ট্য হয় কোনটি? হয় হচ্ছে খুবই সিম্পল। যদি কখনো দেখেন যে একটা ত্রিভুজ থাকে, তাহলে একটা ত্রিভুজের দুটি কোণ অন্তর্ভুক্ত বাহু, অথবা এর মানে এখানে দুইটা কোণের সাথে একটা বাহু, একটা বাহুর সাথে দুইটা অন্তর্ভুক্ত কোণ। কথা বুঝতে পারছি? মানে একটার সাপেক্ষে আরেকটা, এখানে বাহু এবং কোণ দুইটার অন্তর্ভুক্ত একটা অবস্থান থাকতে হবে। কি থাকতে হবে? বাহু কোণের অন্তর্ভুক্ত অবস্থান। তাহলে এটাকে এক কথায় বৈশিষ্ট্য লেখার জন্য একটা বুদ্ধি শিখাই দেই। বাহু কোণের অন্তর্ভুক্ত, বাহু ও কোণের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত বৈশিষ্ট্য, অন্তর্ভুক্ত বৈশিষ্ট্যই হচ্ছে সর্বসম। কি রকম? একটি ত্রিভুজের দুই কোণ অপর বাহু, অপর ত্রিভুজের দুই কোণ অপর বাহু সমান। একটি ত্রিভুজের একটি বাহু, অন্তর্ভুক্ত দুটি কোণ, অপর ত্রিভুজের অপর বাহু এবং অন্তর্ভুক্ত দুটি কোণ সমান। এই যে অন্তর্ভুক্ত কথাটা যখনই উল্লেখ থাকবে, বাহুর সাথে কোণের, কোণের সাথে বাহুর, তখন এরা সবাই কার বৈশিষ্ট্য বলেন? সর্বসমর বৈশিষ্ট্য। শুধু একটা বৈশিষ্ট্য বাদে, সেটা কি বলেন? একটি ত্রিভুজের তিন কোণ অপর ত্রিভুজের তিন কোণের সমান। একটি ত্রিভুজের তিন কোণ অপর ত্রিভুজের তিন কোণের সমান, এটা শুধুমাত্র কার বৈশিষ্ট্য? সদৃশ কোণের বৈশিষ্ট্য। কার বৈশিষ্ট্য? সদৃশ কোণী ত্রিভুজের বৈশিষ্ট্য। মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে, থাকবে থাকবে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু, মনে থাকবে। স্যারকে মনে হয় রোজা লাগছে। আরে না, আজকে আসলেই সত্যি কথা বলবো, একটা ঘুম থেকে উঠে আসলাম। কেন? আমি রাতে ঘুমাই নেই। রাতে যখন ওই যে ওর নাম কি, মেয়েটার নাম ভুলে গেলাম, আসমা, আসমার ধর্ষণের বিবরণটা যখন দেখছি, আসিয়া সরি, আসিয়ার ধর্ষণের বিবরণটা দেখার পর আর ঘুম আসে না। না ঘুমায় 2:30টার দিকে আবার লাইভে গেছি। আমি বলছি, সরকার যদি আজকে মৃত্যুদণ্ড আইন না দেয় এই কুলাঙ্গার গুলো, এই পিসারদের, তাহলে সরকারেরও দরকার নাই দেশ চালানোর। একটা ছোট্ট মেয়ে, বাচ্চা মেয়ে, কি বোঝে সে? তাকে এত জঘন্য ভাবে ধর্ষণ করা হয়েছে। হায় রে দেশ! একটারে শুধুমাত্র কেবলমাত্র পাথর নিক্ষেপ করে বা আগুনে নিক্ষেপ করে বা ফাঁসি দিয়ে যদি মারা হয়, তাহলে অ্যাটলিস্ট তার পরবর্তী 50 বছর একটা ধর্ষক বের হবে না। কেন বের হবে না? ওরে বাবা রে বাবা, ধর্ষণ করলে শাস্তি কি? মৃত্যুদণ্ড। এই সেন্সটা যখন কাজ করবে, তখন ধর্ষকও ভালো হয়ে যাবে। অথচ দেশে কোন আইন আছে? আমাদের ধর্ষকের বিপক্ষে আইনজীবী লড়ে, কুলাঙ্গার আইনজীবী।
ওরে কুলাঙ্গার আইনজীবী, একদিন তোমার মেয়েও এরকম ধর্ষিত হবে। টাকার জন্য আজকে তুমি আরেকজন মেয়ের, আরেকটা পরিবারের একটা ছোট্ট মেয়ের বিপক্ষে তুমি লড়তেছো, একদিন এরকম ছোট্ট মেয়ে তোমারও জন্ম হবে আর তোমার মেয়েও ধর্ষিত হবে। সেদিন তুমি দেখবা যে তোমার মেয়ের বিপক্ষে তোমার লড়া লাগছে। কারণ পৃথিবীতে আপনি যেমন ঠিক তেমনটাই ব্যাক পাবেন, কিন্তু আপনি অন্যায়কে প্রশ্রয় দিবেন, একদিন অন্যায় এসে আপনাকে কি করবে, ক্রাপ করবে। তো কালকে হচ্ছে ঘুমাইতে পারি নাই, কালকে সারা দিন রাত মিলে 1 ঘন্টা ঘুমাইছি। আজকে 11টা থেকে ক্লাস শেষ করছি, 12:30টার দিকে ক্লাস শেষ করে এখানে ওই যে সোফার উপর একটু ঘুমাইছি। ঘুম থেকে উঠে এসে এখানে ক্লাসে উঠছি। এই জন্য একটু মন ভরা মন ভরা লাগতেছিল, বুঝতে পারছি। কারণ ঘুম থেকে উঠলে আসলে ফুরফুরে মন থাকে না, চাইলেও থাকে না। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা। যাই হোক, তো আমরা এই ব্যাপারগুলো ক্লিয়ার তো নাকি? তাহলে এবার আমরা আমাদের প্রশ্নে চলে গেলাম। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। আল্লাহ রহম করো। কিসের উপর? প্রশ্নগুলোর উপর। তো আমরা বহুভুজগুলো শেষ করেছিলাম। প্রথম ক্লাসে আমরা বহুভুজের বেসিক শিখে বহুভুজ শেষ করছিলাম। কই গেলি রে ভাই, রাগ উঠাস কে? এই দেখে দৌড়ায় দেখি। আচ্ছা, এই যে প্রথম প্রশ্নে চলে আসছি আমরা। বলেন, প্রথম প্রশ্নটা আমাদেরকে কি বলেছে? বলেন। প্রথম প্রশ্নটাই হচ্ছে সর্বসম নিয়ে। কি বলছে বলেন? আমাকে বলছে দুটি ত্রিভুজ পরস্পর সর্বসম হওয়ার জন্য নিচের কোন শর্তটি যথেষ্ট নয়? যথেষ্ট নয়। একটির ভিন্ন বাহু অপরটির ভিন্ন বাহুর সমান। একটির ভিন্ন বাহু অপরটির ভিন্ন তিন বাহুর সমান হলেও সেটা সর্বসম ত্রিভুজ বৈশিষ্ট্য। বাহুর কত, বাহুর বৈশিষ্ট্য দিলেও সেটা কার বৈশিষ্ট্য? একটির দুই কোণ এক বাহু অপরটির দুই কোণ ও অনুরূপ বাহুর সমান, এটাও কার বৈশিষ্ট্য? একটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ অপরটির দুই বাহু ও অন্তর্ভুক্ত কোণ সমান, এটাও কার বৈশিষ্ট্য? কিন্তু সর্বসম বৈশিষ্ট্য নয় কোনটি বলেন? একটির তিন কোণ অপরটির তিন কোণের। এটা কার বৈশিষ্ট্য বলেন? এটা সদৃশ কোণী ত্রিভুজের বৈশিষ্ট্য। পার্থক্য কি বুঝতে পারছি? পার্থক্য ক্লিয়ার? ওকে। তাহলে ওই একটা ব্যতীত বাকি সব কি সর্বসম? বাকি সব কি? এখন সর্বসমের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে না? সদৃশটা ক্লিয়ার হয়েছে না? ওকে। তাহলে দেখেন পরের প্রশ্নটা আমাদেরকে কি বলছে। পরের প্রশ্নটা বলতেছে একটি সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে তার ক্ষেত্রফল কি? √3/4 বাহু স্কয়ার। তাহলে √3/4 বাহু স্কয়ার আছে না? আছে। এগুলাতে আমি কিন্তু প্রশ্ন সলভে আর সময় দিব না। যা বেসিক পড়াইছে বেসিকের উপর ডিপেন্ড করে আপনি প্রশ্ন সলভে এখন বস হয়েছেন। আর কেউ বস না হলে তার ব্যর্থতা নিজের, তার মানে সে ক্লাস করে নাই। এই দেখেন কি বলছে, সমকোণী ত্রিভুজের অতিভুজ সংলগ্ন কোণ দুটি কি কি? কতবার পড়াইছি না? যা পড়াইছি তাই পাইতেছেন কিনা বলেন? এই কোণগুলো কি কোণ? সূক্ষ্মকোণ। তাহলে সমকোণের বিপরীত বাহু সংলগ্ন যে কোণগুলো, এই কোণগুলো কি কোণ? সূক্ষ্মকোণ। কি কোণ? সূক্ষ্মকোণ। পারবো ইনশাল্লাহ? পারা যাবে ইনশাল্লাহ? ওকে। 3 নম্বর প্রশ্নে চলে যাই। দেখেন কি বলছে, কোন তিনটি বাহু দিয়ে ত্রিভুজ গঠন করা যাবে না? ত্রিভুজ গঠন করা যাবে না। তাহলে দেখেন 2 আর 4 যোগ করলে হয় কত? 6। আর এখানে আছে 5 থেকে বড়, তাহলে এটা দিয়ে যাবে। কারণ এই দুইটা বাহুর যোগফল যদি অপর তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয়, তাহলে সেটা দিয়ে কি আঁকা যায়? ত্রিভুজ আঁকা যায়। 4 আর 5 যোগ করলে হয় কত? 9। যা 6 থেকে বড়, এটা দিয়েও ত্রিভুজ আঁকা যাবে। 4 আর 2 কত? 6। আর এখানে আছে কত?
এ বিপরীত বৈশিষ্ট্য গঠন করছে, এটা দিয়ে যাবে না। কারণ এই দুইটার যোগফল এই 7 থেকে যদি বড় হইতো, তাহলে এটা দিয়েও ত্রিভুজ আঁকা যাইতো, এটা দিয়েও ত্রিভুজ আঁকা যাইতো। 3 আর যোগ করলে কত? 7। এই দেখেন 6 থেকে বড়, মানে তৃতীয় বাহু অপেক্ষা এই দুইটা বাহুর যোগফল বড় হইতে হবে। বড় হইলেই সেটা দিয়ে ত্রিভুজ আঁকা যাবে। তাহলে এটা দিয়ে যাবে, এটা দিয়ে যাবে, এটা দিয়ে যাবে। তাহলে যাবে না কোনটা দিয়ে বলেন? গ নাম্বার। পারবো না ইনশাল্লাহ। 2023 সালে একটা প্রশ্ন আসছে, কিন্তু এই প্রশ্নটা 2023 সালে আসা একটা প্রশ্ন। পারবো? এগুলো শিখেছি না? বাহুর, ক্ষুদ্রতর দুই বাহুর যোগফল বৃহত্তর বাহু অপেক্ষা কি বৃহত্তর। পরের প্রশ্নে চলে যাই। দেখেন পরের প্রশ্নটা কি করছে, আবার একই প্রশ্ন আসছে। পারবো? ত্রিভুজ গঠন করা যাবে না, একই প্রশ্ন নাকি? একই, ছয় একই প্রশ্ন। সোহাগ সাহেব ডাবল কেটে দিচ্ছে। দেখেন সমকোণী স্থূলকোণী ত্রিভুজের স্থূলকোণের সংখ্যা কয়টি? হ্যাঁ কয়টি? কঠিন কঠিন। কয়টি? ওই বেসিক শিখছেন মানে এখন আর প্রশ্নে আর কোনো ঝামেলা হবে না। এই তুমি পালাও কই আবার। 6 নম্বর প্রশ্নে চলে যাই। 6 নম্বর প্রশ্ন কি করছে? অতিভুজের বিপরীতে কি থাকে বলো? সমকোণ থাকে। আমরা জানি সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ। সমকোণের বিপরীত বাহুটা কি? অতিভুজ। তাহলে অতিভুজের বিপরীতে কি আছে? সমকোণ। না, তোমার অতিভুজ কখনো স্থূলকোণে হয় না, গাধা। অতিভুজ শুধুমাত্র সমকোণের শর্তে আসে। অতিভুজ নামটাই আসছে পিথাগোরাসের উপপাদ্য থেকে, সমকোণী ত্রিভুজ থেকে। বুঝতে পারছি? যেমন স্থূলকোণী ত্রিভুজে এই যে আমরা যে বাহুটাকে বলি, এটা বেসিক্যালি বৃহত্তম বাহু, এটা অতিভুজ না কিন্তু। এটা কি বাহু? এখানেও প্রশ্ন আসে যে স্থূলকোণী ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণগুলো কি কোণ? সূক্ষ্মকোণ। এখানে কিন্তু কখনো বলে না যে অতিভুজ। অতিভুজ শুধু কোথায় তৈরি হয়? সমকোণে তৈরি হয়। তাহলে সমকোণের বিপরীত বাহু অতিভুজ, অতিভুজের বিপরীত কোণ কি কোণ? সমকোণ। আবার অতিভুজ সংলগ্ন কোণগুলো কি কোণ? সূক্ষ্মকোণ। আবার দুইটা সূক্ষ্মকোণের যোগফল কত ডিগ্রি? আর কত বৈশিষ্ট্য শিখাবো, ভেতরে আর কোনো কিছু বাকি রাখি নাই। এরপরে যদি কেউ না পারো, তোমাকে বিয়ে হইতো না, অভিশাপ দিলাম। আচ্ছা, এরপরে কি বলছে? সমকোণী ত্রিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকলে, দেখো সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য যদি দেওয়া থাকে, এই এক অতিভুজের দৈর্ঘ্য দেওয়া থাকলে হাজার হাজার কোণ আঁকা যায়। কেমনে? কারণ এই অতিভুজের দৈর্ঘ্য দেওয়া আছে মানে মারো লম্ব মারো ভূমি, মারো লম্ব 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 হয়ে গেছে, সবই ত্রিভুজ। কারণ অতিভুজ দেওয়া থাকলে তাকে সমকোণে তৈরি করা সহজ। কিন্তু এমনি কোনো বাহু দেওয়া থাকলে আমরা চাইলেও কি আঁকতে পারবো না? অনেকগুলো ত্রিভুজ আঁকতে পারবো না। কথা বুঝতে পারছি? কারণ তাদের ক্ষেত্রে শর্ত আরো হবে। কিন্তু অতিভুজের ক্ষেত্রে আমার তো আসল দরকার অতিভুজটা। আমি যখন অতিভুজটাকে ঠিক রেখে বাহু দুইটা যোগ করে দিব, কোনো না কোনো ভাবে সে কি করবে? এই দুইটার বর্গের যোগফল অতিভুজের সমান হবেই। তার মানে সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া থাকলে এক্ষেত্রে ত্রিভুজ অসংখ্য আঁকা যাবে। কিন্তু ধরো আমি একটা ত্রিভুজের একটা বাহু দিলাম, এই বাহুটা দিয়ে কি চাইলে আমি অনেক ত্রিভুজ আঁকতে পারবো? নির্দিষ্ট বাহু দেওয়া থাকতে হবে, নির্দিষ্ট বাহুর মান দেওয়া থাকবে ওই বাহুর সাপেক্ষে। এই বাহুর সাপেক্ষে আরো নির্দিষ্ট দুটো কি দেওয়া থাকবে? আমি চাইলেই যে কোনো বাহু নিলে করতে পারবো না। তাহলে আমাকে যদি প্রশ্ন করে অতিভুজ দেওয়া থাকলে কয়টি ত্রিভুজ আঁকা যাবে, তাহলে কি হবে বলেন? অনেকগুলো আঁকা যাবে। পড়াইছি কিনা বলেন? হ্যাঁ, পরিকেন্দ্র ভরকেন্দ্র অন্তকেন্দ্র মনে পড়ে? কি পড়াইছিলাম? ত্রিভুজের বাহুগুলোর লম্ব, ত্রিভুজের বাহুগুলোর লম্ব দিয়ে যে কোনো জায়গায় কি পাওয়া যায়? বিন্দু পাওয়া যায়। তাহলে যে কোনো জায়গায় বিন্দু পাওয়া গেলে এই বিন্দুর নাম কি? শেষমেশ বিন্দু, পরিকেন্দ্র। পরিমাণে শেষ, কেন্দ্র মানে কেন্দ্র। তাহলে এটা উত্তর কি হবে? পরিকেন্দ্র। এটার উত্তর কি হবে? পরিকেন্দ্র। উত্তর হবে মিস্টার পরিকেন্দ্র। পরের প্রশ্নে চলে যাও। দেখো কি বলছে?
ত্রিভুজ হওয়ার শর্ত কি, এটা তো আমরা জানি, একটু আগেই শিখে আসলাম। যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহু অপেক্ষা কি হইতে হবে? বৃহত্তর হইতে হবে। তাইলেই সেটা দিয়ে কি আঁকা সম্ভব? ত্রিভুজ আঁকা সম্ভব, বা তা দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব, অন্যথায় কিন্তু ত্রিভুজ গঠন হবে না। ক্লিয়ার? তাহলে এটার উত্তর কি হবে? খ। পরের প্রশ্নে চলে যাই। পরের প্রশ্নটা আমাদেরকে কি বলছে দেখো, ত্রিভুজের কোণগুলোর অন্তঃসমদ্বিখণ্ডক, এই কোণের অন্তঃসমদ্বিখণ্ডক, কোণগুলো কি কোণ? সূক্ষ্ম কোণ। ত্রিভুজের ভেতরের কোণগুলো অন্তস্থ কোণ, কি কোণ? অন্তস্থ কোণকে সমান দ্বিভাবে দ্বিখণ্ডিত করার ফলে যে কেন্দ্র তৈরি হবে তার নাম কি? অন্তকেন্দ্র। মনে রাখার কৌশল শিখেছিলাম যে কোন কোণগুলোকে সমদ্বিখণ্ডক করছি, অন্তস্থ কোণ। অন্তস্থ কোণকে সমদ্বিখণ্ডক করে যে কেন্দ্র পাওয়া যায় তার নাম কি? অন্তকেন্দ্র। তার নাম কি? অন্তকেন্দ্র। কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে? বেসিক জানলে কঠিন না। বেসিক জানলে প্রতিটা প্রশ্নের উত্তর এখন আপনি নিজেই দিতে পারবেন ইনশাআল্লাহ। পরের প্রশ্নটা কি বলছে দেখেন, কোন ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে, এই মধ্যমা মানে কি? মধ্যবিন্দু। মধ্যমা মানে কি? এই যে ত্রিভুজের মধ্যমা তিনটি যে বিন্দুতে ছেদ করে, মধ্যমা মানে মধ্যবিন্দু, মধ্যমা মানে মধ্যবিন্দু, মধ্যমা মানে মধ্যবিন্দু, যে বিন্দুতে ছেদ করে এর নাম কি? কারণ মধ্যমা দ্বারা কি নিয়ন্ত্রণ করা হয়? মধ্যমা দ্বারা ভর নিয়ন্ত্রণ করা হয়। কি এই জন্য এর কেন্দ্রের নাম কি? ভর কেন্দ্র। এর কেন্দ্রের নাম কি? ভর কেন্দ্র। বলো, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দু সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর কি? তৃতীয় বাহুর অর্ধেক হবে। কেমনে দেখো, এই এক ত্রিভুজ, ধরো আমি এই বাহুর ওপর সংযোজক সরলরেখা আঁকলাম, এই বাহুর ওপর সংযোজক সরলরেখা আঁকলাম, যদিও ত্রিভুজটা একটু কেমন বিদঘুটে টাইপের হয়ে গেল, আমরা একটু ত্রিভুজটা আবার এঁকে নিই। এই যে আঁকলাম, আঁকার ফলে দেখো তোমার কি বলছে, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখা, সংযোজক তৃতীয় বাহুর কি? সংযোজক সরলরেখা, এই যে যেখানে সংযোগ হয়েছে এই এতটুকু রেখা, এই তৃতীয় বাহুর সাপেক্ষে কি অর্ধেক না? তৃতীয় বাহুর সাপেক্ষে কি অর্ধেক। ধরো এটা যদি হয় 6 মিটার, তাহলে এই এতটুকু কি কত মিটার? 3 মিটার। তাহলে এই 3-এর সাপেক্ষে এটা 6, 6-এর সাপেক্ষে এটা কি 3, তাহলে তৃতীয় বাহুর সাপেক্ষে এটা অর্ধেক, আর এটার সাপেক্ষে এটা দ্বিগুণ। সংযোগ সরলরেখার সাপেক্ষে এটা কি দ্বিগুণ, আর তৃতীয় বাহুর সাপেক্ষে কি। তা আমাকে কি বলছে বলেন তো, সংযোজক সরলরেখা তৃতীয় বাহুর, তাহলে এই তৃতীয় বাহুর অর্ধেক, তৃতীয় বাহুর সাপেক্ষে এটা কি অর্ধেক হবে। তাহলে উত্তর কি হবে বলেন? অর্ধেক। উত্তর কি হবে? অর্ধেক। উত্তর হবে অর্ধেক। দেখেন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 36তম বিসিএসে আসা একটা প্রশ্ন। তো আমরা যদি এই প্রশ্নটার উত্তর দিতে চাই, আমার একটা কোণের মান দেওয়া আছে কত ডিগ্রি, আর একটা কোণের মান কত ডিগ্রি, তাইলে আমাকে বলতেছে ত্রিভুজ এবিসি কোন ধরনের ত্রিভুজ। খুবই সিম্পল। দেখো ভাইয়া, এই কোণটা এ, এ কোণের মান কত? এই কোণটা বি, বি কোণের মান কত? তাহলে এই কোণের মানও কত হবে? 70ই হবে। তাহলে কোণ সি এর মানও 70, কারণ এই দুটার যোগফল কত বলো? 70 আর 110। ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 থেকে 110 মাইনাস করলে কত আসে? তাহলে তৃতীয় কোণটাও 70। আর ভূমি সংলগ্ন দুইটা বাহু, ভূমি সংলগ্ন দুইটা কোণ সমান হওয়ার কারণে এটাকে আমরা কি কোণী ত্রিভুজ বলি? সমদ্বিবাহু ত্রিভুজ বলি। কি ত্রিভুজ বলি? কারণ সমদ্বিবাহু ত্রিভুজের দুইটা কোণ সমান, দুইটা বাহুও সমান, দুইটা কোণও সমান, দুইটা বাহুও সমান। মনে পড়ে? ওকে। তো এভাবে কোন ত্রিভুজটা কোন ধরনের এটা কিন্তু আমাদেরকে বের করতে হবে। এরপরে দেখেন, এই যে তিনটা কোণের অনুপাত দেওয়া আছে, 1:2:3।
ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ এটা আমাকে বের করতে হবে। বলেন, 1 মানে কি এক্স, এই 2 মানে কি, 3 মানে কি, ইকুয়াল কত ডিগ্রি, 180 ডিগ্রি। তাহলে 3 দিয়ে 5 আর একে 6, 6x ইকুয়াল 180। এক্স ইকুয়াল 180/6 কত ডিগ্রি? তাহলে বলো, এক্স ইকুয়াল কত, 2x ইকুয়াল কত, 3x ইকুয়াল কত? এই তো পেয়ে গেছি। তাহলে যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি তাকে কি কোণী ত্রিভুজ বলবো? সমকোণী ত্রিভুজ বলবো। তাহলে ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কোন কোণী ত্রিভুজ? এই কঠিন লাগে, হ্যাঁ? আমি যদি ডিরেক্ট প্রশ্ন সলভ এসে ব্যাখ্যা ব্যাখ্যা করতাম তাহলে আমার এক ক্লাসে শেষ হয়ে যেত। কিন্তু ভেতরে ঢুকতে গিয়ে এমন ভেতরে ঢুকছি যে আর বার হইতে পারি না, ত্রিভুজই খাইয়ে দিছে 3 ক্লাস। পরের প্রশ্নে চলে যাই। আর এত ডেপথ বেসিক জানার পর যদি আমরা এই প্রশ্ন না পারি তাহলে হয়তো অভিশাপ কি হবে না, যারা বিয়ে করছে তারা বাদে, আর যারা বিয়ে করে নাই তাদের বিয়ে হইবে না, বউ পালাই যাবে। থাক, রোজার মাসে আর অভিশাপ না দেই। এই দেখো কি প্রশ্ন করছে, ত্রিভুজের যে কোনো দুটি মধ্যমা পরস্পর, যে কোনো দুটির কথা বলছে, একই বলছি। শুধুমাত্র ফিক্সড দুটির কথা বললে, অথবা আমাকে যদি কখনো বলে ভূমি সংলগ্ন দুটি বাহুর মধ্যমা সমান হলে, তাহলে সেটা সমদ্বিবাহু। কিন্তু যে কোনো বললে সেটার ক্ষেত্রে কি হয় বলো? কারণ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমি এই বাহু আর এই বাহুর মধ্যমাও নিতে পারি, এই বাহু আর এই বাহুর মধ্যমাও নিতে পারি, কারণ আমাকে যে কোনো কথা বলছে। কি কথা বলছে? যে কোনো। তাহলে এই বাহুর মধ্যমা নিলাম আর এই বাহুর মধ্যমা নিলাম, তাহলে দুইটা বাহুর মধ্যমা হয়ে গেল। এখন কিন্তু কিন্তু আমি এটার মধ্যমা আর এটার মধ্যমা নিতে পারি না? নিতে পারি কিনা? তাহলে সমবাহু হবে, যে কোনো কথাটা বললে উত্তর কি হবে? সমবাহু। কি উত্তর হবে? সমবাহু। ক্লিয়ার? পারবো ইনশাল্লাহ? হ্যাঁ পারবো, পারবো পারবো। ঘুমায় ঘুমায়। আমিও আজকে অচেতা মানুষ, সবাই এই জিম ধরছে। এই জিম ধরলে হইবে? টুপা মুরগির মতো অনেকের জুম পেরে বসে আছে সবাই। যারা অনলাইনে আছে, এত জোরে ধমক দিলে কি ভয় পান? আচ্ছা, ভয় দিব না। বলেন, এইয়া কি বলছে ভাইয়া? 3 কোণ দেওয়া থাকলে যে ত্রিভুজ আঁকা যায় তাহার নাম কি? সদৃশ ত্রিভুজ। কি? কোণিটা বাদ দিয়ে খালি সদৃশ দিছে একটু প্যাচ লাগানোর জন্য। তা আমরা কি প্যাচ লাগাবো? হ্যাঁ প্যাচ লাগাবো, লাগাবো। লাগাইলে লাগা লাগা, প্যাচ লাগা। হ্যাঁ, বানাই দিলাম সর্বসম এটাই প্যাচ। হবে? সর্বসমের ক্ষেত্রে 3টা বাহু সমান হইলে সেটাকেও সর্বসম বলতে পারি। 2টা কোণ অন্তর্ভুক্ত বাহু বা একটা বাহু অন্তর্ভুক্ত কোণ এরকম বললে সেটা সবগুলো কি কি কোণী ত্রিভুজের? সর্বসম ত্রিভুজের আর কি। আর সদৃশ কোণীর ক্ষেত্রে একটা ত্রিভুজের 3 কোণ অপর ত্রিভুজের 3 কোণের সমান। একটা ত্রিভুজের 3 কোণ অপর ত্রিভুজের 3 কোণ বলা থাকলেই সেটা সদৃশ কোণী। সেটা কি কোণী ত্রিভুজ? সদৃশ কোণী ত্রিভুজ। কথা বুঝতে পারছি? ওকে, আচ্ছা, পরের ত্রিভুজে চলে যাই। দেখেন কি বলছে, কোন ত্রিভুজের একটি বাহুকে উভয় দিকে বর্ধিত করলে, বর্ধিত করায় উৎপন্ন বহিস্থ কোণগুলো পরস্পর সমান হলে ত্রিভুজটির নাম কি? দেখো, ত্রিভুজের একটি বাহু, আমাকে বলে নাই কিন্তু শুধুমাত্র একটি বাহু, বলছে একটি বাহু। এই যে প্রশ্নের প্যাচ ধরতে হবে, কিন্তু প্রশ্নের প্যাচ না ধরলে বাস 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 একলা বাস, সামনে বাস পেছনে বাস। এখানে যদি বলতো শুধুমাত্র একটি বাহু, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের শুধুমাত্র এই ভূমিটার কথা উচ্চারণ করতাম, তাহলে সেক্ষেত্রে হয়ে যেত সমদ্বিবাহু ত্রিভুজ। কিন্তু আমাকে বলছে কোন ত্রিভুজের একটি বাহু, তাহলে কোন ত্রিভুজের একটি বাহু বলতে কি? একটা ত্রিভুজ নিলাম, একটা ত্রিভুজের একটি বাহু বলতে আমি নিতে পারি সমবাহুর এই বাহুটাকে, এই বাহুটাকে, এই বাহুটাকে। সমবাহুর 3টার যে বাহুই নেই না কেন বহিস্থ কোণ আমার সমান হবে। বহিস্থ কোণ আমার কি হবে? কারণ সমবাহু ত্রিভুজের প্রতিটা কোণ, ভেতরের কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি হওয়ার কারণে এর যে কোনো বাহুকে আমি বর্ধিত করলে এর বহিস্থ কোণগুলো কি কোণ হয়? 120 ডিগ্রি হয় বা সমান হয়।
120 ডিগ্রি হয় বা সমান হয়। যেহেতু 120 ডিগ্রি বা সমান হয়, সেহেতু এখানে কিন্তু বইয়ের মধ্যে একটু মিসিং আছে। শীটের মধ্যে মানে উত্তর সমদ্বিবাহু দেওয়া আছে, এটাকে ভুল। উত্তর কি হবে বলেন? সমবাহু, এটার উত্তর হবে সমবাহু। প্রশ্নে একটু ভুল দেওয়া আছে, আমাদের মনে হয় শীটের মধ্যে অ্যান্সারটা ভুল দেওয়া আছে। একটু খাতার মধ্যে টুকাই নিয়েন, হ্যাঁ, যাতে করে বাসায় গিয়ে আবার যাতে ডিপ্রেশনে না ভোগেন যে ভাইয়া বললো সমবাহু, এখানে দেখি সমদ্বিবাহু। যা টুকটাক ভুল আছে এগুলো তো ক্লাসে আমি ঠিক করে দিই, কারণ আপডেট কারেকশন শিট আসতেছে, এটাতে আবার একদম ফাইনাল করে দিব। কারণ 100% নিখুঁত মানুষের দ্বারা কোনো কিছুই সম্ভব নয়, সমস্যা থাকবেই। ও বইলে লাভ নাই, বজ্জ মনু হইয়া মগো কি কইছে, সমবাহু ত্রিভুজের একটি বাহু উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয়ের যোগফল কত হইবে? হোয়াট আ ফিলিংস। সমবাহু ত্রিভুজের ভেতরেরটা 60 ডিগ্রি, বাইরেরটা কত ডিগ্রি হইবে? আরে ভাইয়া এখানেও 60 ডিগ্রি, বাইরেরটা কত ডিগ্রি হইবে? এ বহিস্থকোণ 120 ডিগ্রি আর 120 ডিগ্রি মাইনাস করলে কত ডিগ্রি হয় ভাইয়া? আরে 0 ডিগ্রি হয়। তাহলে উত্তর হইবে কত? 0 ডিগ্রি। কত হইবে বুঝছি। আচ্ছা, ওরা কি সামনে আগ্গমু? আগ্গই, আগ্গই সামনে একটু আগ্গই, দেখি সামনে কি বলছে। দেখো ভাইয়া, কোন ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অঙ্কিত বৃত্তটির কেন্দ্রকে কি বলে? খুবই সহজ, একটু দেখার চেষ্টা করি আমরা। কোন ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে, ত্রিভুজের কি দিয়ে? শীর্ষবিন্দুগুলো দিয়ে অঙ্কিত বৃত্ত। তাহলে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে যদি আমার একটা বৃত্ত হয়, শীর্ষবিন্দুগুলো দিয়ে কি হয়? বৃত্ত যদি হয়, তাহলে কোন ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো দিয়ে অঙ্কিত বৃত্তটির কেন্দ্রকে কি বলে? তাহলে এটার যদি আমরা কেন্দ্রকে বলতে চাই, তাহলে এটার কেন্দ্রকে আমরা কি বলবো? কি বলবো? পরিকেন্দ্র বলবো? অনেকে মুখস্থ মারছে পরিকেন্দ্র। দেখেন, এই যে কোণের সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক, কোণের সমদ্বিখণ্ডক, কারণ মিলিত যেখানে হয়েছে ওখান থেকে নিতে হবে ব্যাসার্ধ। ওখান থেকে কি নিতে হবে? ব্যাসার্ধ নিতে হবে। কারণ আমরা জানি বৃত্তের ক্ষেত্রে কি কেন্দ্র থেকে তার পরিধি পর্যন্ত দূরত্ব হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে এই যে মাঝখানে যে কেন্দ্রটা পাবো, এই কেন্দ্রটা পাইতে সাহায্য করবে আমাদেরকে অন্তকেন্দ্র। কি কেন্দ্র? কারণ কার সমদ্বিখণ্ডক করছি? কোণের সমদ্বিখণ্ডক করছি। কারণ শীর্ষবিন্দুগুলো, এই যে কোণের শীর্ষবিন্দু, ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো, শীর্ষবিন্দুগুলোর গুলোকে যদি আমি সমান দুই দুই ভাবে দ্বিখণ্ডিত করি, তাহলে একটা কি পাই? কেন্দ্র পাই। কি পাই? একটা কেন্দ্র পাই। তাহলে এই কেন্দ্রটার নাম কি? কি কেন্দ্র? অন্তকেন্দ্র। কেন্দ্রটার নাম কি? অন্তকেন্দ্র। কথা বুঝতে পারছি? তাই বুঝছি। তাহলে এই প্রশ্নটা একটু ব্যতিক্রমী ছিল। কি ছিল? একটু ব্যতিক্রমী ছিল। পরের প্রশ্নে চলে যাই। বলো, ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণগুলো সবসময় কি হয়? একটু আগে শিখে আসলাম না ভাই? ত্রিভুজের বৃহত্তর বাহু নিচি মানে বৃহত্তর বাহু সংলগ্ন সবসময় কি হবে? সূক্ষ্মকোণ হবে। কি কোণ হবে? সূক্ষ্মকোণ হবে। তাহলে ত্রিভুজের বৃহত্তর বাহু সংলগ্ন কোণ কি হয়? সূক্ষ্মকোণ হয়। কি কোণ হয়? সূক্ষ্মকোণ হয়। সামনে আগাই। ও, ওয়াজের স্টাইলে বলেন, ওয়াজ শুনতে গেলে টিহা লাগবে, টিহা। টিহা পাঠাই দাও। হুজুররা কি বয়ান করতে গেলে টাকা লয় না? সব হুজুর নেয় না, আমি ভাই হুজুর টাকা লই। টাকা ছাড়া ওয়াজ নাই, মাগনা ওয়াজের মূল্য নাই। দেখো, সমদ্বিবাহু, ওইটাই বেশি। আয়াত দিয়ে কি করবা? সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় কি হবে? দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের, এই যে সমদ্বিবাহু ত্রিভুজ, সমান বাহুদ্বয়কে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় হবে। দেখো তো, সমান বাহুগুলোকে বর্ধিত করলে উৎপন্ন কোণদ্বয় কি হয়? কি কোণ হয়?
স্থূলকোণ হয়। দেখছো, আমি তো বললাম যে এই সূক্ষ্ম কোণগুলো দিয়ে বারবার, এটা কোথায় আসছে? প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসছে, এগুলোই আসে। তাইলে এই যে কোণটা, এটা দেখতে এক সমকোণ থেকে বড়, এই জন্য স্থূলকোণ। এটাও দেখতে এক সমকোণ থেকে বড়, এই জন্য কি আবার প্রশ্নটা এভাবেও আসে না? বলছিলাম যে কোণ দুটির যোগফল কি দুই সমকোণ থেকে বড় এবং দুই সরল কোণ অপেক্ষা ছোট। মনে পড়ে? এটাও আসতে পারে, এটাও আসতে পারে। আচ্ছা, পিডিএফটা দিয়ে দিব নি ইনশাল্লাহ। সোহাগ সাহেব, এই ক্লাসটা শেষ হইলে এটার পিডিএফটা গ্রুপে দিয়ে দিও। হ্যাঁ, স্টুডেন্টরা প্র্যাকটিস করবে বাসায়, কারণ যেহেতু এটাতে অ্যান্সার নাই, প্র্যাকটিস করতে সুবিধা হবে, তাই না? যে আমি এখন নিজে পারতেছি কিনা সব। এই পুরো পিডিএফটা দিয়ে দেওয়া হবে, তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করবা যে আমরা পারতেছি কিনা। দেখো কি বলছে, ত্রিভুজের যে কোনো বাহুকে উভয় দিকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণদ্বয়ের সমষ্টি। এই দেখছো, লাইনে চলে আইছে মনু। হেইয়া কয় শিক্ষা মন্ত্রণালয়, তথ্য সম্প্রচার মন্ত্রণালয় 2000 কত 22 সালে আইছে। ও ভাইয়া, আমি কি বলছিলাম? ত্রিভুজের যে কোনো বাহুকে যদি আমরা বর্ধিত করি, বর্ধিত করলে বাইরের দুইটা কোণের যোগফল কি হয়? দুই সমকোণ অপেক্ষা কি ক্ষুদ্রতর হয়? দুই সমকোণ অপেক্ষা কিতা হয়? বৃহত্তর হয়। আসছে নি কোন? তাহলে যা বেসিকে শিখছেন, কোনো কিছু থেকে কমতি ছিল? ওই একই আছিল। এই জন্য বেসিক জানতে হইবে। পরের প্রশ্নে চলে যাই। বলেন, এ বেটায় কি কইছে? বলতেছে ত্রিভুজের তিন কোণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র। এটা অনেকগুলো জব পরীক্ষায় আসছে যদিও। খুবই সিম্পল, দেখেন এই যে ত্রিভুজের তিনটা বাহু আছে না, এই বাহুর উপর একটা বর্গক্ষেত্র আঁকলাম। বলেন তো কয়টা সমকোণ পাইলাম? এখানে একটা বর্গ আঁকলাম। বলেন তো এখানে বর্গ পাবো কয়টা? এখানে একটা বর্গ আঁকলাম। বলেন এখানেও সমকোণ পাবো কয়টা? তাহলে প্রতি বাহুর সাথে চারটা করে সমকোণ পাওয়া যাবে। কারণ আপনাকে বলছে ত্রিভুজের তিন বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহ কয় সমকোণ তৈরি করে। তাহলে 3 আর 4 12 সমকোণ তৈরি করে। কারণ তিনটা বাহুর ওপর চারটা করে সমকোণ হলে 3 গুণন 4, 3 আর 4 কত? যদি এখন এরকম বলতো, এই প্রশ্নটা চেঞ্জ করে দিল, বললো একটি সামুদ্রিকের প্রতিটি বাহুর ওপর বর্গ আঁকলে কয়টি সমকোণ পাওয়া যাবে? 4 গুণন 4, 4 ছক 16, প্রতি বাহুর সাথে চারটা বাহু আছে, চারটা। তাহলে এখানে এই বাহুর ওপর সমকোণ পাবো আমরা চারটা, এটার উপর সমকোণ পাবো আমরা চারটা, এটার উপর সমকোণও পাবো কয়টা? আবার এটার উপর সমকোণও পাবো কয়টা? চারটা। কথা কি বুঝতে পারছি? তাহলে এখানে বাহু ছিল চারটা, প্রতি বাহুর সাথে আরো চারটা, 4 চোখ কয়টা? 16টা। বদজি, আবার পেঁচাইয়া গুছাইয়াও প্রশ্ন করতে পারে ভাইয়া। ও একটা বেটার আয়তক্ষেত্র দিয়ে দেবে, যদি আসে নেই আসতে কতক্ষণ। এবার বলবে আয়তক্ষেত্রের 4টি বাহুকে বর্ধিত করে প্রতি বাহুর সাথে বর্গ অঙ্কন করলে সর্বমোট কয়টি, সর্বমোট কয়টি সমকোণ পাওয়া যায়? এ বেটার ভেতরেই আছে 4 দিয়ে, এইটাই একটা প্যাচ লাগাবে। তাহলে প্রতি বাহুর সাথে চারটা 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 চারটা, 4 চোখ 16, আর ভেতরে আছে কয়টা? তখন উত্তর হইবে কয়টা ভাইয়া? তাহলে প্রশ্নের ভার্সন বুঝতে হবে, ভাষা বুঝতে হবে, প্রশ্নের ভাষা বুঝতে হবে। ক্লিয়ার? মনে থাকবে? ওকে। একজন বলছে বাহুর উপর স্কেয়ার, বাহুর উপর স্কেয়ার দিলে হবে না রে ভাইয়া। 4-এর উপর স্কেয়ার দিলে 4 চোখ 16, কিন্তু 5-এর উপর স্কেয়ার দিলে কত? তো 5টা বাহু থাকলে কি 25টা হয়? 5টা বাহু থাকলে কয়টা? 20টা হয়। প্রতি বাহুর সাথে চারটা। বুঝছি, আন্দাজে সূত্র তৈরি করেন না ভাইয়া, নিজে নিজে শত্রু তৈরি করবেন, পরীক্ষার হলে বাস খাইয়া মোট দোষ দিবেন। এই একই প্রশ্ন আবার আসছে, তিন কোণের সমদ্বিখণ্ডক। কোণের সমদ্বিখণ্ডক মানে কি? অন্তঃকেন্দ্র। কি কেন্দ্র? অন্তঃকেন্দ্র। 2024 সালে আসছে, দেখছেন?
কোথায়? প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 সালে আসছে। এছাড়াও তথ্য সম্প্রচার মন্ত্রণালয় 2024 সালে আসা একটা প্রশ্ন। দেখেন, পরের প্রশ্নে চলে যাই। কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ তিনটির সমষ্টি কত ডিগ্রি? এটা যদি না পারেন আপনাকে কুরবানি দেওয়া দরকার। বহু বুঝে শিখেছি। ত্রিভুজের তিনটা বাহুকে বর্ধিত করার পর বহিস্থ কোণের সমষ্টি এতক্ষণ লাগে স্মরণ করতে। শুধু ত্রিভুজ না, পঞ্চভুজ না, অষ্টভুজ না, নবভুজ না, যত ভুজি বলুক, সব ক্ষেত্রে বহিস্থ কোণের সমষ্টি কত ডিগ্রি? কতবার বুঝাইছি রে ভাইয়া। হ্যাঁ, ধরে। হ্যাঁ, কেন 30 এই বাহুকে বর্ধিত করবো বাইরে, ধরেন 120। হ্যাঁ, যদি এই বাহুটাকে বর্ধিত করি তারপরও কত? 100। ধরেন এই বাহুটাকে বর্ধিত করছি, তাহলে এই বাহুটা বাকি আছে। ও, এই বাহুটাকে নিচের দিকে বর্ধিত করতে হইবে, নাহলে মিলবে না। 120। এটাকে বর্ধিত করলাম, এটাও কত? 120 যোগ 120 যোগ 120 সমান কত? শুধু তাই না, চতুর্ভুজের চারটা বাহুকে বর্ধিত করলেও বাইরে কত? ওই 360ই পাওয়া যায়। কি পাওয়া যায়? 360ই পাওয়া যায়। শুধু চতুর্ভুজ, পঞ্চভুজ, অষ্টভুজ, নবভুজ না, 1 কোটি বাহু বিশিষ্ট কোন বহুভুজের 1 কোটি বাহুকে বর্ধিত করলেও বহিস্থ কোণের সমষ্টি ফিক্সড কত ডিগ্রি? 360 ডিগ্রি। মনে পড়ে না? এবার মনে পড়ছে, তাই না? তাইলে হবে 360 ডিগ্রি। এ, শেষ হইতে আছে, এত তাড়াহুড়া নাই। আহ, আরে শেষ করতে পারলেই বাচ্চা যায়, মনে হয় খালি হরি বল হরি বল। হ্যাঁ, কি বলছে? একটি সমবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয় প্রতিটির দৈর্ঘ্য যদি 4 একক হয়, তাহলে উহার ক্ষেত্রফল কত? ও মোরা জানি। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি উত্তর? কি বলেন? ক্ষেত্রফল কি? √3/4 গুণন বাহু স্কয়ার, মানে কি 4 স্কয়ার। তাহলে √3/4 গুণন 16। তাহলে উত্তর কি? 4√3 আছে। উত্তর কি মিস্টার ঘ? উত্তর মিস্টার ঘ। বুঝতে পারছি। আর আছে অল্প কটা প্রশ্ন, আর অল্প কটা প্রশ্ন আছে। অলরেডি আমরা সব সলভ করে ফেলছি। বলেন, আমাকে বলছে 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গমিটার? এটা শিখাইছিলাম। হ্যাঁ, 0 হবে কেন? কারণ ক্ষুদ্রতর দুই বাহুর আগে যোগ করতে বলছিলাম, মনে পড়ে? 4 আর 5 যোগ করলে হয় কত? বেটাও নয়। আরে ভাই, বাহু সমান বাহু, দুই বাহু যোগফল সমান তৃতীয় বাহু সমান হলে কি ত্রিভুজ হয়? যে বেটা ত্রিভুজ হবে এটার ক্ষেত্রফল কি? 0। এ বেটা দিয়ে ত্রিভুজই তো উৎপন্ন হবে না। যে বেটা দিয়ে ত্রিভুজ উৎপন্ন হইবে না, এটার ক্ষেত্রফল হইবে আন্ডা। তাহলে আমরা সবাই তিনটা বাহু দেওয়া থাকলে আগে টেস্ট মারবো। কি মারবো? টেস্ট, যে দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর কিনা। ওটা তো কোণ, এ তো বাহু। বাহু আর কোণ আলাদা জিনিস। ঠিক আছে, কোণের অনুপাত দেওয়া থাকলে তো 360, কিন্তু বাহুর অনুপাত দেওয়া থাকলে বাহুর উপর ডিপেন্ড করে আসলে ত্রিভুজ হবে কিনা। ত্রিভুজ হবে কিনা। দেখেন, সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য দেওয়া আছে 2 সেন্টিমিটার, উচ্চতা দেওয়া আছে কত? x সেন্টিমিটার হলে এক্স এর মান কত? তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা উচ্চতা শিখছিলাম √3/4 এর জায়গায় 2 গুণন বাহু, বাহুর মানটা কত দেওয়া আছে? 2 কাটা। তাহলে উত্তর কি? এটাকে আরো একভাবে করা যায়, দেখেন, প্র্যাকটিক্যালি করাই দিই। বলেন, প্রতিটা বাহুর মান কত? উচ্চতা যখনই আপনি আঁকলেন, তখন এই দুইটা 1 মিটার করে ভাগ হয়ে গেল। এখন দেখেন, আপনি অতিভুজের মান জানেন, ভূমির মান জানেন, অতিভুজের লম্বের মান বের করতে পারবেন না? কিভাবে বের করতে পারবেন? দেখেন, এই যে অতিভুজ স্কয়ার মানে 2 স্কয়ার, ভূমি স্কয়ার মানে 1 স্কয়ার, উচ্চতা স্কয়ার মানে h স্কয়ার। তাইলে দেখেন, h এর মান যদি বের করতে চান, 2 এর উপর 4
-1, এইচ এর স্কয়ারটা এসে রুট, 4 থেকে একবার দিলে 3 √3 এইচ এর মান। এটা প্র্যাকটিক্যাল ভিউ, কি ভিউ? আর যদি ফর্মুলা ব্যবহার করি তাহলে ফর্মুলা এটা, ফর্মুলা এটা। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? তাহলে আমরা বললাম উচ্চতা ইকুয়াল √3/2 গুণন বাহু, এটা ছিল আমাদের ফর্মুলা। ফর্মুলা ব্যবহার করলেও √3 আসে। আর আমাকে বলছে ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর মান হচ্ছে 2। তাহলে প্রতিটা বাহু যদি 2 হয়, এটা 2, এটা 2, এটা 2, এটার এই দুই বাহুর উপর যদি আমি উচ্চতা আঁকি, তাহলে দুইটা বিভক্ত হয়ে দুই পাশে এক এক করে হয়ে গেল। তাহলে ভূমির মান জানি, অতিভুজের মান জানি, উচ্চতার মান বের করবো পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে, পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে। এটা একটু আগে শিখে আসলাম না, 6 ডিগ্রি দিয়ে। এখন আসছে কত ডিগ্রি দিয়ে বলেন? তাহলে বলেন, এ একটা সমকোণী ত্রিভুজ, একটা সূক্ষ্মকোণ ধরি এক্স, আরেকটা কত 20 ডিগ্রি পার্থক্য, x - 20। তাহলে এই যে x + x - 20 ইকুয়াল কত ডিগ্রি বলেন? 90 ডিগ্রি। সূক্ষ্মকোণ দ্বয় যোগফল 90 ডিগ্রি। তাহলে 2x ইকুয়াল কত? 110। -20টা বসে গেলে +20 হয়ে যাবে, 90 এর 20 যোগ করলে 110। এক্স ইকুয়াল কত ডিগ্রি? 55 ডিগ্রি। 2 দ্বারা ভাগ করলে 110কে 55 ডিগ্রি আসবে। তো আমাকে কার মান বের করতে বলছে? ক্ষুদ্রতর কোণের মান। তাহলে ক্ষুদ্রতর কোণের মান কত? x - 20। তাহলে 55 - 20 কত ডিগ্রি? 35 ডিগ্রি। আছে 35 ডিগ্রি? আছে। তাহলে উত্তর হবে কি বলেন? 35 ডিগ্রি। উত্তর হবে কি 35 ডিগ্রি। পারবো না ইনশাল্লাহ? হ্যাঁ পারবো, পারবো, পারবো। এই তো শেষের দিক। ওয়েট ওয়েট, বলেন 3 কোণের মান দেওয়া আছে। তাহলে ত্রিভুজটি, বৃহত্তর ত্রিভুজের মান, বৃহত্তর কোণটির মান কত পারা যাবে না? তিনটার যোগফল ইকুয়াল কি 100। x + x/2 + 3x/2 ইকুয়াল কত ডিগ্রি বলেন? 180 ডিগ্রি। কত ডিগ্রি? এখানে লসাগু কি যায় বলেন? 2 লসাগু করলে এখানে হয় 2x, এখানে x, এখানে 3x ইকুয়াল কত? 180। 2 দ্বারা 180 রে গুণ করেন, 360। 2x আর 3x যোগ করলে 5x আর 6x, তাহলে 6x ইকুয়াল 360 ডিগ্রি। কারণ এই যে 180 আর এই যে 2 কোণাগুণি গুণ করে দিছি, গুণ করলে কত? 360। 360 ভাগ 6 কত ডিগ্রি পাইলাম? 60 ডিগ্রি পাইলাম। কার মান? এক্স এর মান। তাহলে এক্স ইকুয়াল 60 ডিগ্রি, x/2 ইকুয়াল 60/2 সমান কত ডিগ্রি? 30 ডিগ্রি। এবার 3x/2 ইকুয়াল 3 গুণন 60 ভাগ 2, 30 × 60, 3 × 30 কত? 90 ডিগ্রি। তাহলে বৃহত্তর কোণের মান কত ডিগ্রি বলেন? 90 ডিগ্রি। তাহলে বৃহত্তর কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। পারবো না? কঠিন ছিল? একই স্টাইল ফলো করছি আমরা, এখানে কোনো ভিন্ন ফরম্যাট ফলো করি নাই। বুঝতে পারছি? পারবো ইনশাল্লাহ? সামনে গেলাম। বলেন পরের প্রশ্ন। দেখেন, কখনো যদি আপনাকে বহিস্থ কোণের মান বের করতে বলে, তাহলে বিপরীত দুটো অন্তস্থ কোণের সমানই হচ্ছে বহিস্থ কোণের মান। যেমন এটা একটা ত্রিভুজ, ধরেন এই ত্রিভুজটা এ বি সি একটা ত্রিভুজ। তো এই ত্রিভুজের কোণ এ এর মান ধরেন 45 ডিগ্রি দেওয়া আছে, কোণ বি এর মান কত ডিগ্রি বলেন? 60 ডিগ্রি। তাহলে কোণ এ সি ডি এর মান বের করতে বলছে, তাহলে এই কোণটার মান কি হবে? বিপরীত দুইটা অন্তস্থ কোণের সমান। তাহলে 60 আর 45 যদি যোগ করেন কত হয়? তাহলে এটা হবে 105 ডিগ্রি। আর যদি কেউ না পারেন তাহলে কি করবেন? এই তৃতীয় কোণের মান বের করবেন। আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে এই দুইটা কোণের যোগফল বাদ দিলে এই তৃতীয় কোণটা পাওয়া গেল। তাহলে এটা এক সরল কোণ, এক সরল কোণ থেকে এই তৃতীয় কোণ মাইনাস করলে কত আসবে? 100। ওই যাহা লাউ তাহাই কদু। ওর থেকে মনে রাখা সহজ যে বহিস্থ কোণ হয় বহিস্থ কোণের বিপরীত দুটি অন্তস্থ কোণের সমান। বিপরীত দুটি অন্তস্থ কোণের সমষ্টিকে আমরা যদি এক জায়গায় করি, তাহলে কার সমান হয় সেটা?
বহিস্থ কোণের সমান হয়। কার সমান হয়? বহিস্থ কোণের সমান হয়। কথা কি বুঝাইতে পারছি? এই সবাই ক্লিয়ার? ত্রিভুজের ভিতর ত্রিভুজ থাকলে কি করে বুঝবো কয়টা ত্রিভুজ আছে? ও মা গো, তোমরা দেখি আবার মানসিক দক্ষতাও শিখতেছো, চালাক আছো। আচ্ছা, পরের প্রশ্নটা দেখেন। বলেন ত্রিভুজের তিন কোণের সমান। ওরে বাবা কি কঠিন! কত ডিগ্রি? না 360 ডিগ্রি না, ঝোঁকের মাথায় 360 মেরে দিয়ে আসবেন। চতুর্ভুজের চার কোণের সমষ্টি 180 ডিগ্রি, আর ত্রিভুজের কি 360 ডিগ্রি। দেখুন, তাহলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ডিগ্রি? 180 ডিগ্রি। একজন দিচ্ছে 280 ডিগ্রি। তোমরা মানুষ হইবে না। এই ত্রিভুজের তিনটা বাহুর মান যদি দেওয়া থাকে, তাহলে ত্রিভুজটা কি কোণী ত্রিভুজ এটা বুঝাই যাচ্ছে। দেখেন 3 and 4 and 5 মিলে গেছে, তাহলে এটা সমকোণী ত্রিভুজ না? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল খুবই সহজ, হাফ ইন্টু ভূমি গুণন কি? ভাই ভূমি উচ্চতার মধ্যে কি অতিভুজ আসবে নাকি? সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুটা কি বলেন? অতিভুজ। তাহলে এটা বাদ গেল, এটা বাদ গেলে থাকে 4 আর 3। তাহলে হাফ ইন্টু 4 গুণন কি? 2 × 4, 3 × কত? 6। তাহলে উত্তর হবে মিস্টার 6। ক্লিয়ার? তার মানে তিনটা বাহু যদি আপনার দেওয়া থাকে, এই তিনটা বাহুর মধ্যে বৃহত্তর বাহুটা কি হয়? অতিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তাহলে অতিভুজ বাদে বাকি দুইটাই হচ্ছে ভূমি আর উচ্চতা। বাকি দুটাই কি? ভূমি আর উচ্চতা। এই জন্য এই যে বাকি দুইটা ভূমি আর উচ্চতা বানাই দিছি। 4 × 3, 4 × 3। 5 আসলো না কেন বলেন? কারণ 5 তো অতিভুজ। 5 কে অতিভুজকে তো আর আমরা ভূমি বানাইতে পারি না, বা উচ্চতাও বানাইতে পারি না। পারি? পারি না। ক্লিয়ার? তাহলে উত্তর কত হবে বলেন? এই যে অনেকে 5 নিছে, যারা 5 নিছে তাদের 5 দিয়ে কিনা 10 আসছে। 10 10 10 আইকালাবাস। 10 দেওয়া যাবে না, 5 আনাই যাবে না, এখানে বৃহত্তর বাহু আনাই। কারণ আমরা সমকোণী ত্রিভুজ হবে কিনা এটার ফর্মুলা শিখছিলাম, 3n 4n 8। n এর মান 1 হলে 3 4 5, তার মানে সমকোণী ত্রিভুজ গঠন করবে। আর যদি আরো টেস্ট করার ইচ্ছা থাকে, বড় বাহুর উপর বর্গ মারেন। 5² = 3² প্লাস 4², 5 5 25, 3 3 9, 4 4 16, 9 আর 16 যোগ করলেও কত হয়? তার মানে সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? এই ভুল করা যাবে না। আরে সোহাগ সাহেব, মাঝখানে ফাঁকা, উলু উলু খাং খাং। 34 নাম্বার প্রশ্নে চলে আসে। একটা ত্রিভুজের তিনটা বাহুই কি? তিনটা বাহু সমান মানে কি? সমবাহু ত্রিভুজ। এই সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহুর মান যেহেতু দেওয়া আছে 5, তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল একটু আগে শিখে আসলাম না? √3/4 গুণন কি? বাহু স্কয়ার মানে কি? 5²। 5² মানে কি? ডিরেক্ট 25 দিলাম, অথবা 5² মারলাম। তাইলে 25 √3 কত? 4 আছে। এই যে ক নাম্বারই আছে। তাহলে 25 √3/4, 25 √3 সেটাই। পরের প্রশ্নে চলে যায়। এই দেখেন, এটা তো মুখে মুখে পারবো। সমকোণী ত্রিভুজের যদি ভূমি আর উচ্চতা দেওয়া থাকে, তাহলে ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি গুণন। তাহলে হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা XY কত নাম্বারে? খ নাম্বারে আছে। হাফ ইন্টু XY, হাফ ইন্টু XY ভূমি গুণন উচ্চতার গুণফল। ভূমি গুণন উচ্চতার গুণফল। বলেন সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের একটা 3 আর একটা 4, তাহলে অপর বাহু কত? 3n 4n 5n আর একটা 5। এটাও আসছে 14তম BCS প্রাইমারি সহকারী শিক্ষক পরীক্ষা 2019 সালে। কঠিন ছিল? হ্যাঁ, এই শেষ শেষ, আর মনে হয় 2টা ম্যাচ আছে।
না না, আর নাই বেশি। হোয়াট আ ফিলিংস, এই ম্যাথটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটার পাশে ভিভিআই দিয়ে রাখো। এই ম্যাথটা তোমার 10 থেকে 20তম গ্রেডে লিখিত পরীক্ষায় আসে সবচেয়ে বেশি। এটা লিখিত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে, একটা সমকোণী ত্রিভুজ এঁকে ফেললাম, আঁকছি। কি বলছে, এই সমকোণী ত্রিভুজের লম্ব ভূমি অপেক্ষা কত সেন্টিমিটার বেশি? 2 সেন্টিমিটার কম, ছোট বলছে। আর অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। তাহলে ধরি ভূমি এক্স, অতিভুজটা বড় কয় মিটার? 2 মিটার। আর লম্বটা কয় মিটার কম? 2 মিটার কম। তাহলে x-2। কম মানে মাইনাস, বেশি মানে কি প্লাস। অতিভুজে যোগ করলাম, আর লম্বে গিয়ে কি করলাম, বলেই দিছে এই যে লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার ছোট। তাহলে লম্ব ভূমি থেকে 2 সেন্টিমিটার ছোট, এই জন্য x-2। এখন এখানে ফর্মুলা ব্যবহার করবো, অতিভুজ স্কয়ার মানে কি x+2 হোল স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার x-2 হোল স্কয়ার প্লাস ভূমি স্কয়ার মানে কি x স্কয়ার। এখান থেকে আমি অতিভুজের মানটা নিয়ে আসবো, পারা যাবে না? যাবে। দেখেন কিভাবে, কারণ আমি এক্স এর মানটা বের করলে x+2 এর মানটা এমনিই পারবো। তাহলে এখানে যদি আমরা সূত্র ব্যবহার করি, এক্স এর উপর স্কয়ার মানে কি x স্কয়ার প্লাস 2ab, a+b হোল স্কয়ার। তাহলে 2a বলতে এক্স, বি বলতে 2 প্লাস বি স্কয়ার বলতে 2 স্কয়ার ইকুয়াল a-b হোল স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস 2a বলতে এক্স, বি বলতে 2 প্লাস বি স্কয়ার বলতে 2 স্কয়ার প্লাস x স্কয়ার। এবার দেখেন, ধরেন আমরা x স্কয়ার গুলো সব ওপাশে নিয়ে যাব, আর বাদ বাকি সব কোন পাশে নিয়ে আসবো? বাম পাশে নিয়ে আসবো। তাহলে এখানে x স্কয়ার, তাহলে x স্কয়ার প্লাস x স্কয়ার। এ পাশে একটা x স্কয়ার আছে, এ পাশটা এ পাশে নিয়ে গেলাম, মাইনাস x স্কয়ার। তাহলে x স্কয়ারের কাজ শেষ। এবার দেখেন 2 দিকে কত? 4 এর সাথে x, 2 দিকে কত? +4। এখানে মাইনাস আছে, 2 দিকে কত? 4। মাইনাস পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে? +4x। এরপর দেখেন 2 দিকে 4, এটা প্লাস অবস্থা আছে, এপাশে আসলে কি হয়ে যাবে? তাহলে এটা এটা কি কাটা। তাহলে দুইটা x স্কয়ার থেকে একটা x স্কয়ার বাদ দিলে থাকে কয়টা? একটা x স্কয়ার। আর এপাশে 4 আর 4 কত যোগ করলে কত হয়? উভয় পাশে একটা x করে বাদ দিলে x এর মানটা কত হয়? 8 হয়। বোঝেন নাই? এখানে x স্কয়ার আছে, এখানে 8x আছে। উভয় পক্ষকে x দ্বারা ভাগ করে পাই। x দ্বারা ভাগ করলে এখানে x টা আউট যায়, এখানে একটা x থাকে। তাহলে x এর মান কত আসে? 8। তাহলে অতিভুজের মান কত দেখেন, 8 যোগ 2 সমান কত? 10। এটা কিন্তু এমসিকিউ টেস্ট করেও অনেক সহজে পারা যেত, কিন্তু আমি রিটেনটা করাইলাম কেন, কারণ এটা 10 থেকে 20তম গ্রেডের লিখিততে আসে। 10 থেকে 20তম গ্রেডের লিখিততে আসে। কথা বুঝতে পারছি? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ, পাশে ভিভিআই দিয়ে রাখি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সকল জব পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। চিত্রটা দেখো, তোমার দেওয়া আছে লম্ব ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার কম। তাহলে তোমাকে ভূমিটা ধরে নিতে হবে, যে ধরি ভূমি কত। তাহলে ভূমি অপেক্ষা লম্ব 2 সেন্টিমিটার ছোট বলছে, ছোট মানে কি মাইনাস, এই জন্য x-2 হচ্ছে তোমার লম্ব। আবার বলছে কি দেখো, অতিভুজ ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়। তাহলে ভূমি অপেক্ষা 2 সেন্টিমিটার বড়, ভূমি এক্স, এক্স এর সাথে 2 বড়, মানে যোগ 2। এখন তুমি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ফর্মুলা ব্যবহার করছো, জাস্ট এক্স এর মান চলে আসছে, এক্স এর মান চলে আসছে। ক্লিয়ার? এই শেষই তো, আজ আর নয় আবার কিসের প্রতিদিন আপনাকে মানে ক্লাস বাড়াইতেই থাকবো, একটা টপিকের উপর 4টা ক্লাস করবেন আপনারা মিয়া। এত ক্লাস করলে তো জীবনে কোর্স শেষ হইতো না। অলরেডি ত্রিভুজে 2টা ক্লাসের জায়গায় 3টা নিছি, ঠিক আছে? এর থেকে বেশি বাড়া যাবে না। আচ্ছা, তাহলে আমরা ক্লিয়ার, এতটুকু ক্লিয়ার? পরের প্রশ্নে চলে যাই। বলেন তো এটা পারা যাবে কিনা, কোন 3টি বাহু দ্বারা সমকোণী ত্রিভুজ গঠন করা যাবে?
এই বড়টার উপর বর্গ করেন, 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 12 12 144, 5 5 100, 5 5 25, আর এটা 169, 169, এটা যোগ করলেও কত, 169। তাহলে এটাই তো সমকোণী ত্রিভুজ গঠন করে, তাহলে উত্তর কি? এই ব্যতিক্রমের মধ্যে এটা একটা, 3n 4n 5n এর শর্ত মিলে না। বুঝতে পারছি? ক্লিয়ার? তাইলে এরকম দুই একটা ব্যতিক্রমী আছে যেগুলো 3n 4n 5n এর শর্তের বাইরে, যেগুলোকে বড় বাহুর উপর বর্গ করে দেখতে হবে ছোট বাহু দুটোর বর্গের যোগফল সমান হয় কিনা। তাহলে এটা দিয়ে সমকোণী ত্রিভুজ গঠন হচ্ছে। তাহলে উত্তর কি হবে বলেন? ক হবে। উত্তর কি হবে? ক হবে। ক্লিয়ার? আগে দুইটা ক্লাস না পাইলে আমাদের আপলোড করে দেওয়া আছে গ্রুপে, গ্রুপ থেকে নিয়ে নিবেন। বলেন, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, সন্নিহিত একটা বাহু দেওয়া থাকলে একটা বাহু বের করা যাবে না? এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। তো ক্ষেত্রফল দেওয়া আছে 144, হাফ ইন্টু ভূমির মান কত বলেন, 12, গুণন অপর বাহু। বের করতে পারবো কিনা বলেন? 2 কে 2, 6 2 12, 6 কে ভাগ করেন, 6 2 12, 4 6 24, কত আসলো? কঠিন? পারবো? একই। পারবো? ক্ষেত্রফল কত? বাহুর মান দেওয়া আছে একটা, কত? পারা যাবে না? ক্লিয়ার? আজান দিচ্ছে তো, নামাজ, নামাজে যাব সবাই আমরা। যাক, কাটা কাটা শেষ হয়েছে। এই 3 3, পরিসীমা মানে সবগুলো বাহুর যোগফল। প্রতি বাহুর মান কত পাইলাম? তাহলে উচ্চতা একটু আগে শিখলাম না, √3/2 গুণন বাহু, বাহুর মান 3, তাহলে 3√3/2 আছে। ক্লিয়ার? পরিসীমা দেওয়া থাকলে তিনটা বাহুর যোগফল মিলে পরিসীমা হয়। তাহলে 9 কে 3 দ্বারা ভাগ করলে প্রতি বাহুর মান 3 হয়, আর উচ্চতা ইকুয়াল √3/2 গুণন বাহু, 3√3/2। এই যে শেষ কাতারে আসছি, আর নাই, সাহস দিলাম, নইলে কয় যে শেষ হয় না। এই দেখো, দুইটা বাহু সমান, তার মানে ভূমি সংলগ্ন দুইটা বাহু কোণ সমান। এটা কোণ বি, এটা কোণ সি। তা আমি যদি বিসি বাহুর উপর এডি একটা লম্ব আঁকি, তাহলে বলো তো ভাইয়া, এই এডিটা এ বি এর সাপেক্ষে ছোট না? কারণ এখানে এ বিটাও অতিভুজ, এখানে এসিটাও কি, আর এখানে এডিটা লম্ব। তো আমাকে বলতেছে এ বি, এ বি, এসি, এসি অপেক্ষা কম বেশি হবে, এই দুটো তো সমান, যেহেতু ভূমি সংলগ্ন কোণ, তাহলে এটা হবে না। এ বি আর এসি, এ বি অপেক্ষা এসি, এটাও হবে না। এসি, এসি, এডি অপেক্ষা ছোট, এডি অপেক্ষা কি এসি ছোট, হয় বড়, তাহলে এটাও হবে না। এসি, দেখো এসি, এডি অপেক্ষা বড়, এডি অপেক্ষা বড়, ঠিক আছে, কারণ এডি অপেক্ষা এসি বড়, এসি অতিভুজ। তাহলে উত্তর রাইট কোনটা? ঘ নাম্বারে। উত্তর রাইট কোনটা? ঘ নাম্বারে। এই পিডিএফ দিয়ে দেওয়া হবে, তোমরা বাসায় গিয়ে প্র্যাকটিস করবা আরো, ঠিক আছে? বাসায় প্র্যাকটিস করলে শেষ, লাস্ট ওয়ান ম্যাথ, এটা দিয়েই শেষ। ধরো, একটা ত্রিভুজ আকৃতির, কখনো যদি প্রশ্নে ভূমি আর উচ্চতা দেখো, তাহলে চোখ বন্ধ করে সেটা একটা সমকোণী ত্রিভুজ। সেটা কি কোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা। ভূমির মান 75, উচ্চতার মান কত? 20, কাটো 10,
তাহলে 750 বর্গমিটার। এবার দেখো প্রতি 1 বর্গমিটারে খরচ হয় কত টাকা? তাহলে 1 বর্গমিটারে খরচ হয় 2 টাকা। কত টাকা? তাহলে অতএব 750 বর্গমিটারে খরচ হবে 2 × 750 সমান কত টাকা? 1500 টাকা। আছে 1500? উত্তর হবে কি খ। এই শেষ সোনার বাংলাদেশ। বলো, এই যে শেষ না করলে এটার উপর আরো 2টা ক্লাস দিলে কি আহমক স্যার আর কোনো কিছু হওয়া লাগতো? এত তো লেন্দি করা যাবে না, তাই না? যেখানে এই 2 ঘন্টায় উপরে উপরে টাই না, কোনো বেসিক হালকার উপর ঝাপসা দিয়ে আমরা ত্রিভুজ 1 ক্লাসে শেষ করি, সেখানে ত্রিভুজ কয় ক্লাসে শেষ করলাম? 3 ক্লাসে, আরো চাই এরা ক্লাস। ওরে বাবা রে বাবা, এদের কি বলবো আর। এই দেখো, অনেকে ভাববা যে আরো মনে হয় আছে, নাই। আয় আয় আয়, আসে না, আর আসে না। তার মানে সত্যি সত্যি শেষ। তাইলে কি সত্যি সত্যি শেষ? তাইলে শেষ। বলো, ত্রিভুজ আমরা ক্রিস্টাল ক্লিয়ার হইতে পারছি কিনা? যে দুই একটা ব্যতিক্রমী ছিল, এগুলো প্রশ্নে আমরা বুঝতে পারছি না? বুঝতে পারছি কিনা? এই যারা ক্লাস করলো একটু কমেন্ট করো। ত্রিভুজের ভেতরে কি আঁকবা? ও, ত্রিভুজ গণনা এখন না, এটা হচ্ছে মানসিক দক্ষতার ক্লাসে মনে করে। এগুলো হচ্ছে খুব সহজ, সংখ্যা দিয়ে গণনা করা যায়। কি দিয়ে? সংখ্যা দিয়ে। 1 2 3 4, ওই সবগুলোর যোগফলই ত্রিভুজের সংখ্যা। টেকনিক আছে, কিন্তু একদিনে সব বদহজম করতে চাইও না। বদহজম করতে গেলে সব লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হয়ে যাবে। ঠিক আছে? এ ক্লিয়ার ক্লিয়ার সবাই? তারপরেও একজন বলছে 100% ক্লিয়ার না। আয় রে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আহ, সোহাগ সাহেব, এটার পিডিএফটা দিয়ে দাও। ওকে, ঠিক আছে সবাই, ভালো থাকবো। আল্লাহ হাফেজ। এই, তোমার পরীক্ষা দাও না কেন ফাঁকিবাজ? পরীক্ষা না দেওয়া ভালো। তোমরা যে ধৈর্যহীন মানুষ।